হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এবং প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি দেরি করার জন্য। আজকে ইটস মাই ফল্ট, বাট আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকে বিষয়ের মধ্যে আছে যে আর মাত্র একদিন পরেই ডিস্ট্রিক্ট 36-এর নির্বাচন। এই নির্বাচনে একটি বুট কী ধরনের পরিবর্তন এবং কী ধরনের এম্পাওয়ার করতে পারে বাংলাদেশি কমিউনিটিকে, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে যে জেফরি এপস্টাইনের গোপন ফাইল নিয়ে বিশ্বব্যাপী হইচই এবং মামদানিও বিতর্কে, এই বিষয়টি আজকে জানবো। মামদানির মা সেখানে গিয়েছিলেন কেন, এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়া হ্যাকিং, আপনারা জানেন বাংলাদেশে সোশ্যাল মিডিয়া হ্যাকিং হয়েছে বলে জামাতের আমির বলছেন, এবং এটা কেউ বিশ্বাস করছেন না। বিশ্বাস অবিশ্বাস ও বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক, এই যে হ্যাকিংয়ের ব্যাপারটি, এই বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন আমরা নেব। এবং এআই রহস্য কী হতে পারে এই রাজনীতিতে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আইসের নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, এবং এই সতর্কতা কিভাবে বুঝবেন যে কে আইস এবং কে আইস না, এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং মেয়র মামদানি ও গভর্নরের ট্যাক্স বিতর্ক, এই বিষয়টি আজকে আলোচনা হবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব ওবায়দুর রহমান রবিন রাফান, মেহরি জোবায়দা, আরিফ রহমান, শাহ সুমন এবং নকিবুর রহমান আর ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের সাথে থাকবেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে বছরের দ্বিতীয় মাস, ফেব্রুয়ারির ভাষা দিবসের মাস, রমজানেরও মাস, এবং আগামী 3 সপ্তাহ মতো সময় বাকি আছে। 19 তারিখ খুব সম্ভবত রমজান। এবার 21শে ফেব্রুয়ারি রমজানের মধ্যেই উদযাপনের, সীমিত আকার উদযাপনের কর্মসূচি শুনেছি আমি নিউ ইয়র্ক শহরে। যাই হোক, ফেব্রুয়ারি ভাষার মাস, বাঙালির স্বাধিকার অর্জনের মাস, এবং সেই পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের উচ্চ অবস্থানে যাওয়ারও একটি মাস। কারণ আগামী 3 তারিখ, পরশুদিন ভোটের দিন, এবং এই ভোটে যদি নিউ ইয়র্কের ইতিহাসে একজন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী অ্যাসেম্বলি পদে নির্বাচিত হবেন, সেটাও একটি ইতিহাস হবে। যাই হোক, আমরা সেই ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। যুক্তরাষ্ট্রে আপনারা অনেকেই হয়তো মনে হচ্ছে না এখনো পর্যন্ত যে কিন্তু শাটডাউন চলছে যুক্তরাষ্ট্রে, এবং ফেডারেল সরকারের অনেক অফিস এমনিতেই রোববারের কারণে বন্ধ। আগামীকাল থেকে পুরোপুরি শাটডাউনটি অনুভূত হবে। তার কারণটি হচ্ছে যে এই কারণ সিনেটে যে বিলটি পাস করানো হয়েছে তার একই ধরনের একটি বিল হাউসে পাস করার ব্যাপারে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। হয়তোবা কিছুটা বলছি যদিও, কিন্তু ডেমোক্রেট দলের নেতা হাকিম জাফরি যে মন্তব্য করেছেন গতকাল এবং যে বক্তব্য দিয়েছেন সিনেটে, হাউসে স্পিকারকে উদ্দেশ্য করে মাইক জনসনকে, তাতে মনে হচ্ছে এই শাটডাউন একটু দীর্ঘস্থায়ী হওয়ারও আশঙ্কা পরিণত হয়েছে ইতিমধ্যেই। তার কারণ ডেমোক্রেট দলের কেউই রিপাবলিকানদের এই প্রস্তাব পাশে সমর্থন করবে না, যদি না প্রস্তাবে কিছু পরিবর্তন না করা হয়। তবে হাউসে যদি পরিবর্তন করা হয়ও, সেটি আবার সিনেটেও পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুই ধরনের টানাটানিতে, দুই হাউস এবং সিনেটের টানাটানিতে শেষ পর্যন্ত এই বাজেট বিল, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে অর্থায়ন যে বিল, সেই বিল কোথায় গিয়ে ঠেকবে সেই মুহূর্তে এটি বলা মুশকিল। তবে এখনো পর্যন্ত যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ডেমোক্রেট দল, বিশেষ করে হাউসের সদস্যরা, কংগ্রেস সদস্যরা, তারা দাবি করছেন, তারা প্রস্তাব করেছেন যে যে কোনো মূল্যে আইসের অভিযানের ব্যাপারে কিছুটা নমনীয়তা এবং শিথিলতার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটা কাগজে কলমে লিপিবদ্ধ করে করতে হবে বিলের মাধ্যমে। মৌখিকভাবে দিলে তারা সন্তুষ্ট হবে না। সেই পর্যায়ে আটকে গেছে সমস্ত বিল পাস হওয়ার প্রক্রিয়াটি। দেখা যাক স্পিকার জনসন কোন পদক্ষেপ গ্রহণ করেন। কারণ এই বিলটি যদি দীর্ঘায়িত হয়, ইতিমধ্যেই 43 দিন অতিবাহিত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম শাটডাউন, এবং এটিও যদি দীর্ঘায়িত হয়, তবে প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে এটি একটি সমস্যার সৃষ্টি করতে পারে। তার কারণ ইতিমধ্যেই জনমত জরিপে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ, প্রায় ইতিমধ্যে সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে প্রায় 63% মানুষ কোনো না কোনো ভাবে আইসের অভিযানের সমালোচনা করছেন, সমালোচনার মুখর হয়েছেন, এবং বেশিরভাগই বলছেন যে এটি আইসের যে অভিযান, অভিবাসীদের বিরুদ্ধে, বিশেষ করে ক্রিমিনাল অভিবাসীদের শনাক্ত করে তাদেরকে বের করার পরিবর্তে
সকল অভিবাসীদের টার্গেট করে যে অভিযান, সেতে জনপ্রিয়তা হারাচ্ছে খুব দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, এবং সেই পরিপ্রেক্ষিতে এই শাটডাউনের প্রক্রিয়াটিও বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি না ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আইসের অভিযানের ব্যাপারে বিধিমালা সংশোধন না করে। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, আমাদের পার্শ্ববর্তী শহর নিউ ইয়র্ক সিটির জার্সি সিটিতে আইসের অভিযান শুরু হয়েছে বলে সেখানকার মেয়র জানিয়েছেন, এবং তিনি সিটির অধিবাসীদের তাদের করণীয় সম্পর্কে অবগত করেছেন, এবং তারা বলেছেন, মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে যে আইসের সাথে কোনো প্রকার সহযোগিতা না করার অর্থ এই নয় যে আইসের বিরুদ্ধে অভিযানে নেমে পড়া। তারা বলেছেন যে আইন মেনে নাগরিকরা তাদের আইনি অধিকার আইসের সামনে তুলে ধরতে পারেন, এবং সেই বিষয়ে তিনি সকল নাগরিকের জন্য জার্সিতে বসবাসরত সকল অধিবাসীকে সতর্ক করেছেন আইসের অভিযানের বিরুদ্ধে। এই হচ্ছে আইস সম্পর্কিত তথ্য। তবে আইসের অভিযান যে ঘটনাটিকে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, এবং যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়া আবারও প্রমাণ করেছে যে বিচারকের রায় সবার ঊর্ধ্বে। আইসের অভিযান কিংবা অভিযানে আটক করা ব্যক্তিদের যখন খুশি তখন ডিটেনশনে পাঠানো যায় না, কিংবা ডিটেনশন অব্যাহত রাখা যায় না। তাদের উপরও আইনি প্রক্রিয়া কার্যকর করতে পারে, এবং তারই প্রমাণ মিলেছে আজকে, যখন স্যান অ্যান্টোনিও থেকে সেই লিয়াম কনেজো রামোস তার বাবার কোলে বসে বিমানে উঠে স্যান অ্যান্টোনিও থেকে মিনেসোটায় নিজ বাড়িতে ফিরে এসেছেন। একজন ফেডারেল বিচারকের নির্দেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তাকে বিলম্ব না করে মুক্তি দিয়েছে, তাকে এবং তার বাবাকে, যাদেরকে গত 20 জানুয়ারি স্কুল প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছিল টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে। ফেডারেল বিচারক গতকাল সেই নির্দেশনা জারি করেছেন। অনতি বিলম্বে তিনি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন যে লিয়াম এবং তার বাবাকে মুক্তি দেওয়ার জন্য, এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেই নির্দেশ মান্য করেছে, এবং তাকে মুক্তি দিয়ে আজ সকালে তারা বিমানে আরোহণ করে মিনেসোটায় ফিরে এসেছেন ইতিমধ্যে পরিবারের কাছে। এবং এটি সারা বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের যে ইমিগ্রেশন প্রক্রিয়া, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন অভিযানের নামে তারা যে এতটাই বাড়াবাড়ি করেছে, এবং বাড়াবাড়ির কারণে 5 বছরের শিশুও গ্রেপ্তার এড়াতে সক্ষম হচ্ছে না ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তাদের নিকট থেকে। সেই দৃশ্যটি সারা বিশ্ব জুড়ে বিশেষ করে সামাজিক মাধ্যমে এতটাই ব্যাপক প্রচারণা লাভ করেছে, যেটা বিচারকদেরও প্রভাবিত করেছে বলা যায়। এবং তারই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বিচারক চূড়ান্ত নির্দেশ দিয়েছেন, এমনকি কাকতালীয় ভাবে এবং এবং অনেকটা অভিভূত হওয়ার মতো ঘটনা, যে একজন বিচারক কাকে মুক্তি দেওয়া হবে 5 বছরের শিশুর ছবিটিও তার রায়ের সাথে সেটি দিয়েছেন, যাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই ভুলটি না করেন যে তারা তাকে খুঁজে পাচ্ছে না। খুঁজে পাওয়ার সুবিধার জন্যই তাকে তার ছবিটিও সেটে দেওয়া হয়েছে। সেই 5 বছর বয়স্ক এই কিশোরটি, তাকে প্রি স্কুলের কিশোর, তার বাবা মা যুক্তরাষ্ট্রে এসেছিলেন ইকুয়েডর থেকে, এবং তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রক্রিয়াটি বিবেচনাধীন রয়েছে। সেই অবস্থাতেই তার বাবা এবং তাকে গ্রেফতার করা হয় গত 20 জানুয়ারি, এবং ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। আজ তারা মুক্তি পেয়েছেন এবং মিনেসোটায় পরিবারের কাছে ফিরে এসেছেন। এবং এতে প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের আইনের শাসন এখনো শক্তভাবেই বহাল রয়েছে। তবে শেষ পর্যন্ত এই কেসের পরিণতি কি হয়, রাজনৈতিক আশ্রয়ের বিবেচনা কোথায় গিয়ে ঠেকে, সেটি অবশ্য দেখার বিষয়। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে আইন, ফেডারেল বিচার ব্যবস্থা যে রয়েছে, সেটি যে ফেডারেল ইমিগ্রেশন সিস্টেম কিংবা ডিটেনশন সিস্টেমের উপরে কার্যকর, সেটিও আরেকবার প্রমাণিত হলো। এর পরে যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন আজকে ইরানকে সতর্কবার্তা জারি করেছে যে ইরান যেভাবে তাদের অভিযান পরিচালনা করছে, তাদের বিশেষ করে সেটি যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা নিকটবর্তী অবস্থানে গিয়ে ঠেকায়, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা থাকতে পারে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আজকে জানানো। যে যদিও ইরান জানিয়েছে যে তারা কোনোভাবেই এই যুক্তরাষ্ট্রের সাথে একটি সাংঘর্ষিক অবস্থাকে আরো উস্কিয়ে দিতে চায় না, যদিও তারা তাদের আভ্যন্তরীণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, তারা আজকে একটি 2 দিনের একটি লাইভ ফায়ার নেভাল এক্সারসাইজ, অর্থাৎ অস্ত্র সহ একটি নৌবাহিনীর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য সামরিক মহড়ায় তারা অংশ নেবে, যেখানে লাইভ অ্যামিউনিশনের ব্যবস্থা থাকবে।
সেটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যেখানে অবস্থান করছে তার নিকটবর্তী অবস্থানে নয়। তা সত্ত্বেও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনোভাবেই ইয়ে যুক্তরাষ্ট্রকে উত্ত্যক্ত করতে চায় না তাদের এই নেভাল এক্সারসাইজের মাধ্যমে, এবং স্ট্রেইট অফ হরমুজে তারা এই নেভাল এক্সারসাইজ চালাচ্ছে। সেই জন্য যুক্তরাষ্ট্র থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে যে ইরানের এই নৌ মহড়া যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নৌ মহড়ার নিকটবর্তী অবস্থানে অংশগ্রহণ অবস্থানে আহ, আহ, ব্যবস্থা করা হয়, সেটি যাতে না করা হয় সেই জন্য যুক্তরাষ্ট্র থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং সেই প্রণালী দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল পরিবহন করা হয়ে থাকে সেই হরমুজ প্রণালীর মাধ্যমে। সেই তেলের সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়টিও নিশ্চিত করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র, এবং ইরান তাতে সম্মতি প্রকাশ করেছে। কিউবা ভেঙে পড়ার পর্যায়ে উপনীত হয়েছে। কিউবার সম্পূর্ণ অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামোটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তার কারণ ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে, কিউবার বিরুদ্ধে একটি ব্লকেট জারি করতে যাচ্ছেন, যার মাধ্যমে কিউবাতে কোনো দেশের পক্ষ থেকে তেল পাঠানো হয়তো বা সম্ভব হবে না। ইতিমধ্যেই ভেনিজুয়েলা থেকে অত্যন্ত স্বল্প মূল্যে যে তেল সরবরাহের মাধ্যমে এতদিন কিউবার সরকারটি টিকে ছিল, সেটিও যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা অভিযানের পর বন্ধ হয়ে গেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন ভাবে নির্বাহী আদেশ জারি করেছেন গত বৃহস্পতিবার, যে নির্বাহী আদেশের বলে পৃথিবীর কোন রাষ্ট্র যেন কিউবাকে তেল সরবরাহ না করে, যারাই তেল সরবরাহ করবে তাদের উপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন নির্বাহী আদেশের মাধ্যমে। অতএব এর ফলে কিউবার অর্থনৈতিক অবকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন একাধিক অর্থনীতিবিদ, এবং এতে শেষ পর্যন্ত কিউবা হয়তোবা যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ এই নির্বাহী আদেশ কার্যকর করা হলে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প আজ ঘোষণা করেছেন যে কেনেডি সেন্টার, যুক্তরাষ্ট্রের অত্যন্ত নান্দনিক একটি প্রতিষ্ঠান, সেই কেনেডি সেন্টার ওয়াশিংটন ডিসিতে 2 বছরের জন্য বন্ধ থাকবে। তার কারণটা হচ্ছে এটিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হবে এবং এটিকে এমন ভাবে সুসজ্জিত করা হবে যে এটি পৃথিবীর সবথেকে নান্দনিক, সবথেকে সৌন্দর্য এবং সবথেকে বড় পারফর্মিং আর্ট সেন্টার হিসেবে পরিগণিত হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সেই ঘোষণাটি উল্লেখ করার সময় কেনেডি সেন্টারের নামের আগে তার নিজের নামটি জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন ট্রাম্প কেনেডি সেন্টারের পুনর সজ্জিতকরণ, এবং তার জন্য এটিকে সম্পূর্ণ সংস্কার করার জন্যই এই 2 বছরের জন্য কেনেডি সেন্টার বন্ধ রাখা হবে, এবং সেই কাজটি বন্ধ রাখা হবে যুক্তরাষ্ট্রের 250তম জন্মবার্ষিকী উদযাপনের দিন জুলাই 4, 2026 সাল থেকে এটি পরবর্তী 2 বছরের জন্য বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং যদিও কেনেডি সেন্টার অত্যন্ত আহ আহ ব্যস্ত একটি পারফর্মিং আর্টস সেন্টার, যেখানে প্রায় 7টি স্টেজ রয়েছে, এবং সেই স্টেজের মধ্যে বছরে প্রায় 2000 অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত। 8টি মেইন স্টেজ রয়েছে ক্যান্ডি সেন্টারে ওয়াশিংটন ডিসি, এবং প্রতি বছর 2000 ইভেন্ট সেখানে অনুষ্ঠিত হয়। এবং গত বছর 2024 সালে এর বাজেট ছিল $269 মিলিয়ন। সেই ক্যান্ডি আর্ট পারফর্মিং আর্ট সেন্টার আগামী 2 বছরের জন্য বন্ধ থাকবে, 2026 সালের 4 জুলাই থেকে 2028 সালের 3রা জুলাই পর্যন্ত। আপাতত এই সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে চতুর্দশ মৃত ব্যক্তির ঘোষণা, তুষার প্রচন্ড শীতে নিউ ইয়র্ক সিটিতে 14তম ব্যক্তির মৃত্যু হয়েছে, এমনটি জানিয়ে মেয়র মামদানি আজকে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটিতে আরো উষ্ণ সেন্টার, যেটাকে ওয়ার্ম সেন্টার বলা হয়, সেগুলি খোলার ঘোষণা তিনি দিয়েছেন, এবং এগুলি এখন সিঙ্গেল ইউনিট উষ্ণতম সেন্টার হিসাবে বিবেচিত হবে বলে মেয়র জানিয়েছেন। তবে প্রচন্ড শীতের কারণে এই পর্যন্ত 14 জনের মৃত্যুর ব্যাপারে তিনি কোনো ব্যাখ্যা দেননি। তবে তিনি বলেছেন প্রচন্ড শীত, এতটাই শীত যে অনেকের পক্ষে বাইরে টিকে থাকাই মুশকিল হচ্ছে। সেখানে এ পর্যন্ত এইবারে শীতের দাবদাহে প্রায় প্রচন্ড শীতের কারণে 14 জনের মৃত্যু হয়েছে। তবে মেয়র ঘোষণা করেছেন যে বিভিন্ন ওয়ার্মিং শেল্টার সেন্টার করা হবে, এবং এটির প্রতিটি বাসে পর্যাপ্ত পরিমাণ তাপ
প্রবাহের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা উষ্ণতা অনুভব করতে পারেন। সেই ব্যবস্থাও তিনি করেছেন। অবশ্য আজকে আমি বাসে চড়েছি, সেখানে অন্য দিনের তুলনায় বাসে বেশ উষ্ণতম মনে হয়েছে আমার কাছে, যদিও যাত্রী সংখ্যা খুবই সামান্য ছিল। তবে মেয়র ঘোষণা করেছেন সাবওয়ে এবং বাসে আ টে তাপের ব্যবস্থা করা হচ্ছে যাতে যাত্রীরা কোনো প্রকার শীত অনুভব না করেন। তবে ট্রেনের ভিতরে এবং বাসের ভেতরে যদিও উষ্ণতা থাকে, শীত তাপ থাকে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু বাস স্টেশন কিংবা এগুলো উন্মুক্ত বাস স্টেশন, সেখানে মানুষের দাঁড়ানোর কোনো অবস্থা নাই। এমনকি তুষারপাত আ পরিষ্কার না করায়, তুষার জমে থাকায় সেখানে অনেকের পক্ষে বাস শেল্টার যাওয়াটাও সমস্যা দেখা দিয়েছে। আর সাবওয়ের ভিতরে প্রায় প্রতিটি সাবওয়েতে আমি লক্ষ্য করেছি, যতগুলো সাবওয়ে আমি দেখেছি, যে সেখানে প্রচন্ড শীত, মানুষের পক্ষে সাবওয়ের ভিতরে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এতটাই শীত নিউ ইয়র্কে সাম্প্রতিককালে আমি গত কয়েক বছরে দেখিনি। অন্তত ১০ বছর যদি স্মরণ করতে পারি তাই। তবে আগামী রোববার থেকে আপার ম্যানহাটন এলাকায় সিটিতে বেশ কিছু ওয়ার্মিং সেন্টার খোলা হবে, এমনও তিনি জানিয়েছেন মেয়র জোরান মামদানি আজকে, এবং সেগুলি সিঙ্গেল রুম স্টাইল ইউনিট হিসাবেই ব্যবহার করা যাবে। তবে এই শীতের এবং আগামী আ আ ইতিমধ্যেই স্যানিটেশন কর্মকর্তারা ১২ ঘন্টার শিফট কাজ করেছে এবং এই শিফটের মাধ্যমে তুষারপাত পরিষ্কার করার দায়িত্বভার তারা গ্রহণ করেছে বলে মেয়র মামদানির পক্ষ থেকে আজকে আবারও নতুন করে জানানো হয়েছে। তবে তারা বলেছে এখনো পর্যন্ত আ ছি অ্যা এতটাই তাপমাত্রা এতটাই হিমাঙ্কের কাছাকাছি কিংবা হিমাঙ্কের নিচে, যাতে শীতের কারণে তুষার গলে যাচ্ছে না এবং এর ফলে আরো জমে সেটি পাথরের মতো হয়ে যাচ্ছে। সে কথা উল্লেখ করা হয়েছে। তবে সর্বশেষ যে হিসাবটি দেখা হচ্ছে যে এই পর্যন্ত আ চা সিটির হিসাব অনুযায়ী ৬৭ মিলিয়ন পাউন্ড তুষার নাকি গলে গিয়েছে। ৬৭ মিলিয়ন, এবং ধারণা করা হচ্ছে এই ধরনের আরো কয়েক গুণ ৬৭ বিলিয়ন ইতিমধ্যে সিটির সড়ক এবং বিভিন্ন অলিগলিতে বিদ্যমান রয়েছে। এ হচ্ছে সর্বশেষ তুষারপাতের অবস্থা। আ আপনারা জানেন আজ থেকে ফেব্রুয়ারি মাসে ১ তারিখ থেকে যারা বিমানবন্দরে যাবেন এবং যাদের রিয়াল আইডি কিংবা এনহান্সড আইডি থাকবে না কিংবা সাথে পাসপোর্ট থাকবে না, তারা বিমানে আরোহণ করার আগে তাদের আইডি চেকের জন্য টিএসএর যে কর্মসূচি চালু করা হয়েছে তাতে $৪৫ ফি দিতে প্রদান করতে হবে, এবং এই ফিটি নগদে দেওয়া যাবে না। এটি আগে বিমানবন্দরে যাওয়ার আগে প্রদান করতে হবে টিএসএর ওয়েবসাইটের মাধ্যমে, এবং এর ফলে যারা এই $৪৫ দিয়ে যদি তারা যে আইডি চেকের ব্যবস্থাটি গ্রহণ করবেন, সেটি মাত্র ১০ দিন কার্যকর থাকবে। অর্থাৎ ১০ দিন পরে নতুনভাবে নিজের কাছে রিয়াল আইডি কিংবা এনহান্সড আইডি কিংবা রিয়াল আইডি সমতুল্য কোনো আইডি যদি না থাকে, তাহলে আবার নতুন করে $৪৫ ফি প্রদান করতে হবে তাদের বিমানে আরোহণ করতে হলে কিংবা বিমানের টিএসএস চেক পয়েন্ট অতিক্রম করতে হলে। আজ থেকে সেটি কার্যকর করা হয়েছে ইতিমধ্যেই। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাই যে মেয়র মামদানির যে অ্যাজ অফ নাও হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট এন্ড হোয়াট ইজ দ্য ফেইলিউর আপনার কাছে মনে হয়? একটি কথা গতকাল আমি বলেছি, আমার খুব সম্ভবত মনে হয় যে মেয়র মামদানির প্রশাসনটি এখনো সঠিকভাবে চিহ্নিত হয়নি। ট্রান্সপোর্টেশন সেক্টরের যিনি পরিচালক, ট্রান্সপোর্টেশন কমিশনার, তিনিও অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত, এবং অনেকগুলো কমিশনার পদও এখনো খালি। মেয়রের ট্রানজিশন টিম কি প্রক্রিয়ায় এই পদগুলিতে নিয়োগ দিচ্ছে সেটি আমাদের জানার সুযোগ নেই। তবে একটি বিষয় যেটা আমরা অনুমান করতে পারি সেটি হচ্ছে যে যদি তারা যথেষ্ট প্রগ্রেসিভ কর্মী কিংবা প্রগ্রেসিভ কর্মকর্তা খোঁজের তালাশে থাকেন, তারা অতটা প্রগ্রেসিভ কর্মী হয়তো পাবেন না মেয়রের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য, উচ্চ পদে আসীন করার জন্য। তেমন যোগ্য প্রগ্রেসিভ পাবেন কিনা সন্দেহ। এবং এর ফলে এই যেহেতু মেয়র একজন প্রগ্রেসিভ পদপ্রার্থী এবং তিনি অত্যন্ত উদার নৈতিক, তার সাথে যারা কাজ করবেন তারা তার পলিসির সাথে সমান খুব সহজে খাপ খাইয়ে নিবেন, এমনটিও আশা করার ব্যাপার নয়। অতএব এতে কিছুটা সময় লাগবে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতাপূর্ণ কাজের পরিবেশে ফিরে আসতে, এবং সেটিরই শিকার হচ্ছে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। নিউ ইয়র্ক সিটির তুষার পরিষ্কার করার অভিযান সবগুলোই এই নতুন মেয়রের দায়িত্বভার গ্রহণের সাথে যারা সিটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের সাথে যে একটি একটি যেটাকে আমরা বলি যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার, সেই খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটি এখন সমস্যায় পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে অন্তত।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি বলুন, আপনার কথা শুনতে নিউইয়র্কের পাচ্ছি না। ব্যাপারে জি মানে সবাই শুনতে পায়, আপনার শুনতে সবসময় সমস্যা হয়। আপনি যেটা সমস্যা দেখেন এটা আপনি শুনতে চান না, এটা হলো বিষয়। আর সবাই শুনতেছে। তো আমার প্রশ্নটা ছিল যে আজকে দেখলাম যে নাজমুল ভাই মানে ওই আমাদের মেয়র মামদানিকে নিয়ে রিপোর্ট করেছেন এপস্টাইন ফাইলে। ওইটা বিষয়টা আমি পুরো পড়ানোর সময় পাই না, একটু যদি ব্যাখ্যা করতেন যে ওখানে মানে ওনার মা চলচ্চিত্রকার হিসেবে গেলেন না কেন কি গেলেন, এটা নিয়ে আলোচনা চলতেছে। এবং মানে একদম যে কিছুই মানে ওই আমাদের মেয়র মানে বাঙালিদের সমর্থনে, সাউথ এশিয়ানদের সমর্থনে, মুসলমানদের সমর্থনে পাশ করেন, কিছুই যে তিনি করেন নাই এমন না। ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও আলোচনায় আছেন এবং তিনি সাবল হাতে কিভাবে ওই বরফ পরিষ্কার করতে হয় এটা হাতে কলমে দেখিয়েছেন। যদিও মানে তাকে অনুসরণ করতেছেন না নিউ ইয়র্কের লোকজন। আমি কালকে নিউ ইয়র্কে গিয়ে গাড়ি ড্রাইভ করে গিয়ে গাড়ি রাখার জায়গা পাই নাই। মানে মেয়রের কোনো চেষ্টা নাই, তিনি সাবল হাতে করেছেন। কিন্তু আমার পাশাপাশি এই গত 2 দিন থেকে মানে তার মা এবং এপস্টাইন ফাইল এইসব নিয়ে লোকজন আমাকে নিউ ইয়র্কের বাইরে থাকি তো জিজ্ঞেস করতেছেন। তো আমার কাছে ইনডেপথ খুব নলেজ নাই, এটা যদি নাজমুল ভাই একটু বলতে পারতেন যে মানে কি বিষয় আছে। বলুন, সাহাব ভাই বলুন। রুজভেল্ট অ্যাভিনিউতে ওনার ডিবেটে বলছিল কি যা ওপেন ব্রথেলস, সেটা আমার কাছে মনে হচ্ছে পুরো রুজভেল্ট অ্যাভিনিউটা ওপেন ব্রথেলসে হয়ে গেছে। ফ্রম 74 3rd স্ট্রিট থেকে আপনি যতদূর রুজভেল্ট ফিল্ডে যাবেন, এটা ওনার একটা বড় উম, কি বলে একটা, হ্যাঁ 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 সমর্থন হ্যাঁ ছিল ওনার তাদের প্রতিশ্রুতি, প্রতি। জি সেটাই আমি দেখতে পেলাম। আমি জি কালকে জি। জ্যাকসনাইটে কাজ করছি, আমি দোকান থেকে বেরোতে পারতেছিলাম না। কারণ হলো কি, আমার দুদিকেই দুইজন, আহ, আমি জানি না এদের সলিসাইটার। সলিসিটার দাঁড়ায় আছে, এবং ঠান্ডার ভিতরে আপনার কিছুই নাই, সেটা দাঁড়ায় আছে। হ্যাঁ, এরা আপনারাই এখন টার্গেট আপনারা করলো কেন, যদি, এটা আরেকটা বিষয়। হ্যাঁ জি, এটা এরা এরা আপনারাই এরা আপনারাই আপনারাই কেন টার্গেট করলো, এটা সাংঘাতিক। মানে মানে এটা আমি আমি এটা বুঝলাম পছন্দ না, আমার করতেছি না। আশেপাশে জি, কেন টার্গেট, এটাই বুঝলাম না। এটা আমারও প্রশ্ন। এনিওয়ে আমরা নাজমুল আর ভাইকে এখানে দিয়ে অকাশীয় ইভেন্ট প্রত্যেক ইভেন্ট দিন যদি ইভেন্ট যদি একটা আমাদের জিনিস ভুল বাঙালিদের করতেছে, সাথে মিশতেছে। অকাশীয় ইভেন্ট অফিস তো এখানে 100 ফিটের ভিতরে। ইব্রাহিম চৌধুরী একটা জিনিস ভুল করতেছেন। আমাদের সাহাব ভাইকে বয়সের তুলনায় অনেক ইয়ং মনে হয়, এবং ওনাকে দেখলে ওনার ভিতরে একটা রিচনেস মেয়েরা টের পায়। এই জন্য হয়তো ওনার দিকে একটু আসে, দুইজন দাঁড়িয়ে থাকে। যাই হোক, এই বিষয়ে পরে আরো আলোচনা করা যাবে। অ্যাপিস্টিনের ফাইল নিয়ে আমি একটা কথা বলি। অ্যাপিস্টিনের 3 মিলিয়ন ছবি রিলিজ করা হয়েছে, এবং এই 3 মিলিয়ন ছবি অ্যাপিস্টিন যখন তার মধ্য গগনে তার তার যখন প্রভাব যুক্তরাষ্ট্রের সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ডের উপরে, প্রেসিডেন্সির উপরে, রাষ্ট্রীয় প্রশাসনের উপরে, তখন এমন কোন ব্যক্তি কোনো না কোনো ভাবে যুক্তরাষ্ট্রের সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে ইম্পর্টেন্ট কেউই অ্যাপিস্টিনের আস্তানার সান্নিধ্য গ্রহণ করেনি এমন নাই। তারই প্রমাণ পাওয়া যাচ্ছে এই ছবিগুলিতে। তবে একটা কথা আমি বলে রাখি, কারোর সাথে ছবি তোলাটাই কিন্তু অপরাধ হিসেবে গণ্য হয় না কখনো। ব্যাপারটা হচ্ছে, যেহেতু অ্যাপিস্টিন একজন যৌন অপরাধী হিসাবে অভিযুক্ত হয়েছেন, দোষী সাব্যস্ত হয়েছেন, এবং নিজে আত্মহত্যা করেছেন, তার ফলে এটা যে কনসিকুয়েন্সেস, এটা নানান জনে নানাভাবে মন্তব্য করছেন। বিল গেটসের কথা উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্পের কথা উঠে এসেছে, বিল ক্লিন্টনের কথা উঠে এসেছে। বিল ক্লিন্টন তো কংগ্রেসের শুনানিতেই যাওয়ার জন্য যাননি, আর সেই জন্য তিনি কন্টেম্প্ট অফ কংগ্রেসের আওতায় চলে এসেছেন ইতিমধ্যে। মীরা নায়ার বিখ্যাত ফিল্ম, এবং আপনারা জানেন নির্মাণ করেছেন, এবং উনি যে ছবিটার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে নাম কুড়িয়েছিলেন, সেই ছবিটার নাম আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু জানটা আমি জানি কিন্তু বলতে চাচ্ছি না। সেই নামের কারণেই হয়তো অ্যাপিস্টিনের আগ্রহ ছিল, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আমন্ত্রণ জানিয়েছিলেন গিসলেন ম্যাক্সওয়েল। জেফরি অ্যাপিস্টিন আমন্ত্রণ জানিয়েছেন এমন কোনো প্রমাণ নাই, কিন্তু গিসলেন ম্যাক্সওয়েল যে আমন্ত্রণ জানিয়েছেন তার প্রমাণটা হচ্ছে যে গিসলেন ম্যাক্সওয়েল, যিনি অ্যাপিস্টিনের বান্ধবী ছিলেন, একেবারে বাহুবলে আটক থাকতেন সবসময়, সেই গিসলেন ম্যাক্সওয়েল আমন্ত্রণ জানিয়েছেন। তার কারণটা হচ্ছে
যে ভোর 5টায় পার্টি শেষ করে যখন বাড়ি ফিরেন, তখন এই মীরা নায়ার, যিনি জোহরান মামদানির মা, তিনি টুইট করেছিলেন, তখন টুইটার ছিল কিন্তু, টুইট করেছিলেন যে তিনি 5টায় এসেছেন, খুব আনন্দ সময় কাটিয়েছেন ম্যাক্সওয়েলের টাউন হাউসে। এই বক্তব্যটি ছিল। এখন এই আনন্দ সময় বলতে খাওয়া দাওয়া, ফুর্তি, হাসি ঠাট্টা, রং তামাশা, ছবি নিয়ে আলোচনা সবকিছু হতে পারে। সেখানে যে যৌনকর্ম হয়েছে কিংবা যৌন নিগ্রহের শিকার হয়েছে কেউ বলছে না, কিন্তু সেই প্রশ্ন কিন্তু আসছে না। কিন্তু যেহেতু অ্যাপস্টিন একজন যৌন অপরাধী হিসেবে চিহ্নিত, অর্থাৎ তার সাথে যারই ছবি উঠতেছে তাকে সবাই কোনো না কোনো ভাবে এক ধরনের চিহ্নিত করছে। আমি মনে করি না এই ধরনের চিহ্নিত করাটা ফেয়ার। আমাদের এখনো পর্যন্ত বাংলাদেশের আব্দুল ওয়াল মিন্টু সাহেবের নাম আমি দেখলাম সেখানে আছে। আমি শেষ করি। এই ধরনের চিহ্নিত করাটা ফেয়ার কিনা আমি জানি না এখনো। তবে এই বিষয়টি যেটি জোহরান মামদানির মায়ের কথাটি যেটি উঠে এসেছে, সেটি হচ্ছে ওনার নিজে মা মীরা নায়ারের টুইট করা থেকে বোঝাচ্ছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে ছবিটি আমি প্রকাশ করেছি, সেই ছবিতে মীরা নায়ারের কাঁধে হাত কিন্তু বিল ক্লিনটনের এবং কোলে কিন্তু জোহরান মামদানি। এবং এই ছবি যদি অ্যাপস্টিনের বাড়ি থেকে কিংবা অ্যাপস্টিনের আস্তানা থেকে তোলা হয়, তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে সন্তানকে নিয়েও তিনি সেখানে গিয়েছেন। নিশ্চয়ই আনন্দ পার্টি ধরনের অনুষ্ঠানে মা তার সন্তানকে নিয়ে যেতেই পারেন, সেটা অপরাধের কোনো কাজ না, কেউ বলছেও না সেটা অপরাধ। কিন্তু কথাটা হচ্ছে যে তাদের সাথে, অ্যাপস্টিনের পরিবারের সাথে গিসলেন ম্যাক্সওয়েলের, আমার মনে হয় ওনার নাজমুল ভাই, এই যে বিল ক্লিনটন শুধু মানে একজনের পিঠেই হাত দেন নাই। ভাই জি, ইব্রাহিম ভাই, এটা জি, এত লম্বা করা যাবে জি, না, আমাদের সময় আরো অনেক জিনিস আলোচনা করতে হবে। সো করেন জি। আব্দুল ওয়াল মিন্টুর কি নাম এসেছে জি, নাকি এখানে? আব্দুল আওয়াল মিন্টু সাহেব রিচার্ডসনের ফান্ডে নিউ মেক্সিকোর গভর্নর, যিনি বিল ক্লিনটনের মানে সেক্রেটারি, মানে মন্ত্রিসভায় ছিলেন। এবং তিনি জাতিসংঘে একসময় ওই সময়কার মানে আমাদের মহান দল ডেমোক্রেট পার্টির একজন প্রভাবশালী সদস্যদের জাতিসংঘে মানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন। তিনি তার ফান্ডে আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান আব্দুল আওয়াল মিন্টু সাহেব $5,000 দিচ্ছেন। এইটার তথ্য, এর বেশি আর ইমেল থেকে কোনো তথ্য পাওয়া যায় নাই। এখন মানে দেখে আমি মানে একটা অহংকার বোধ করতে পারি যে আমাদের মানে আমেরিকার জাতীয় বদমাশদের সাথে আমাদের বাংলাদেশের একজন নামটা অন্তত ওই পাতায় আছে। কিন্তু সরাসরি তিনি কোনো খারাপ কাজ করেছেন বা ওখানে তীর্থযাত্রায় তো আর তার নাম উঠবে না। ওই আমাদের আমেরিকার জাতীয় বদমাশদের সাথে আমাদের বাংলাদেশের একজন নাম আছে। এইটা নিয়ে আপাতত মানে আমরা খুশি থাকি। এর পরবর্তীতে ঘাটাঘাটি করে হয়তো দেখা যাবে আর আব্দুল কি ওয়াল পাই। মিন্টু সাহেবের নাম এপস্টাইন ফাইলের মধ্যে আছে, এটাই তো বড় জিনিস। আচ্ছা, একটা রেফারেন্স হিসাবে উনি $5,000 ওই নির্বাচনী তহবিলে দিচ্ছেন। দেখেন বাংলাদেশের একজন মানুষ, তাহের আরো অনেকের নাম চলে আসতে পারে, আরো অনেকের নাম চলে আসতে পারে, আরো অনেকে আমাদের অনেক, আমরা অনেককে যে অনেক অনেক সার্চারের নাম চলে আসতে পারে। এগুলো দেখা যাবে না আসা পর্যন্ত। নাজমুল ভাই, আপাতত চেপে যাই আমরা। তবে আপনি যে জাতীয় বদমাশ বলছেন, এটা আমার একটু আপত্তি আছে। না না, আমাদের অনেকেই মানে যারা বদমাইশির কারণে কংগ্রেস কর্তৃক মানে আপনার তদন্তের সম্মুখীন হয়েছেন, আর যাদের বিরুদ্ধে আপনার আরো নানান অভিযোগ হয়েছে জাতীয় সংবাদ মাধ্যমে বা আচ্ছা, মানে শর্ট করে, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জাতীয় সংবাদ মাধ্যমে যিনি বলে মানে স্বীকার করেছেন, ইমপিচমেন্টের সম্মুখীন যিনি হয়েছেন। তো এই বদমাশের অর্থ তো এইসব না হইলে, যে বিল ক্লিনটন বদমাশের তালিকায় ওনাদের নাম না থাকলে কি তীর্থযাত্রীদের নাম হবে? জি, Okay, all right, okay, let's talk about some other issue and then if we have time then I will talk the other thing. Thank you so much. আমাদের সাথে আছেন মেরি জুবাইদা, আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আলী, আমাদের সাথে আছেন ডক্টর নকিবুর রহমান, আমাদের সাথে আছেন আমাদের প্রিয় জনাব রবিন রাফান, যিনি আপনারা সবসময় দেখেন লেটস চেক ইট আউট, এটা দিয়ে উনি সারা বিশ্বে খ্যাত একজন আইটি বিশেষজ্ঞ। এবং তাকে আমরা আজকে আলোচনা করবো যে বাংলাদেশে আপনারা জানেন জামাতের আমিরের আপনার হ্যাকিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হ্যাকিং কীভাবে হয়, সোশ্যাল মিডিয়া এবারে রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে, এই বিষয়গুলো আমরা ওনার সাথে আলোচনা করব। বাট একটু বাংলাদেশে আমরা আমাদের কমিউনিটি নিয়ে একটু আলোচনা করে নেই। আপনারা জানেন যে আর একদিন মাত্র আছে, এরপরে ইলেকশন, ডিস্ট্রিক্ট 36 অ্যাসেম্বলি ইলেকশন। অ্যাসেম্বলি ইলেকশনে আর একদিন আছে মাত্র। এবং এবারের যে ভোটার টার্ন আউট, প্রতিটি ভোটের দাম কি অপরিসীম, এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। সো এই ব্যাপারে আমাদের সাথে আছেন এই 36-এর
যিনি ক্যান্ডিডেট মেরি জুবাইদা এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক যারা মোহাম্মদ আলী। আপনাদের দুজনের সাথে একটু জানতে চাই। মোহাম্মদ আলী, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি কি অ্যাপিল করেন কমিউনিটির কাছে আগামী পরশুদিন ইলেকশন ডে, টুইসডে? ধন্যবাদ তাহের ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে যারা প্যানেলিস্ট হয়ে আসছেন, আহ, এবং মেরি জুবাদা ভাবিকে অগ্রিম অভিনন্দন জানাতে চাই, কারণ আমাদের যে রিপোর্ট আসছে ইনশাল্লাহ আমরা ভালোর দিকে আছি। আমি মনে করি একটি ভোট এতই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই স্পেশাল ইলেকশন ডিস্ট্রিক্ট 36-এ, যেখানে মেয়র মামদানি নির্বাচন করেছিলেন, এবং তিনি কখনোই একেবারেই মানুষের খুব পরিচিত ছিলেন না, কিন্তু তারপরে তিনি নির্বাচিত হয়েছেন মানুষের ভোটের মাধ্যমে। আর আমরা অনেকে অনেকভাবে অনেক কিছুই বলে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু মেরি জুবাদার যে কোয়ালিফাই, তিনি যে সবার কাছে একজন সমাদৃত ক্যান্ডিডেট, সেটা তিনি প্রুভ করেছেন। এবং আমি বিভিন্নভাবে জানতে পেরেছি, সেখানে ভোটাররা জানতে পেরেছি, বাঙালি যারা ভোট দিয়েছেন তার 95% ভোটার কিন্তু আল্লাহর রহমতে আমরা পেয়েছি মেরি জুবাদের জন্য। এবং আমি নিজে ফোন ব্যাংকিং করেছি, তারা যখনই শুনছে মেরি জুবাদের কথা, তারা নিজেরা ইন্টারেস্ট হয়ে বলছে আমি শুধু না, আমার ফ্যামিলির অনেককে নিয়ে যাব, বাকিরা তাদের উপরে। বাট তারা যদি বাংলাদেশকে ধারণ করে, মেরি জুবাইদারকে ধারণ করে, এবং নিজে তাদের সন্তানের কথা চিন্তা করে যে ইন ফিউচারে হয়তো মেরি জুবাইদার মতো আমারও মেয়ে বা আমার ছেলেও একদিন এই ডিস্ট্রিক্টে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে রান করতে পারবে। তা আমি অ্যাস্টোরিয়াবাসী এবং লং আইল্যান্ডবাসী যারা এখানকার ভোটার রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, আজকের এই টাইম টেলিভিশনের মাধ্যমে, আর মাত্র একটা দিন রয়েছে, আগামী টুইসডেতে নির্বাচন। আগামীকাল কিন্তু ভোট নেই, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা একটা দিন পেয়েছি, সেখানে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমি অস্ট্রেলিয়াবাসী, লং আইল্যান্ডবাসীকে অনুরোধ করছি, প্লিজ আপনি একটি ভোট, আপনাদের বিনোদ করছি, একটা ভোট নষ্ট করবেন না। নিজে তো দিবেন, আপনার পরিবারের সবাইকে একটু নিয়ে যাবেন, বলবেন যে এটা আমি একজন ক্যান্ডিডেট হিসাবে আমাকে ভোট দিতে যাচ্ছি। এত ইম্পর্টেন্ট এক একটা ভোটের জন্য। আমরা ইনশাল্লাহ এগিয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অস্ট্রেলিয়াবাসী এবং লং আইল্যান্ড সিটিবাসী যারা আছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। আমি মেরি জুবাদার ভাবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা তিনি নিজের জন্য নয়, তিনি কমিউনিটির জন্য এগিয়ে আসছেন। আজকে যদি আমাদের এই মেরি জুবাদা অ্যাসেম্বলি ওমেন হতে পারে, মেম্বার হতে পারে, তিনি হবেন ফার্স্ট বাংলাদেশি যিনি আলবেনিতে আমাদের হয়ে কথা বলবেন, তিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন। এই জিনিসটা গুরুত্ব আপনারা মনে করবেন যে অনেক অনেক গুরুত্ব। প্লাস আরেকটি শেষ কথা বলবো, আমরা কমিটিতে কিন্তু আজকে থেকে প্রায় 40-50 বছর যাবৎ বাংলাদেশ সোসাইটি সহ অন্যান্য কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, এখানে শত শত সংগঠন রয়েছেন। আপনাদের কাছে আপিল করছি, আপনারা অন্তত একজন মানুষ যদি সংগঠন থেকে আপনারা দেন, তারপর আমাদেরকে কিন্তু 50 জন ভলান্টিয়ার হয়। আমাদের এই আগামী টুইসডেতে ভলান্টিয়ার লাগবে। আপনারা আসুন, আপনারা একেবারে আপনার আত্মীয় স্বজন যারা আছে অস্ট্রেলিয়াতে, তাদেরকে একটা ফোন কল করুন, শুধু বলেন যে একটা ভোট দিয়ে আসেন। আমাদের ট্রান্সপোর্টেশন রেডি আছে, কোনো গাড়ি লাগলে আমরা করব, অন্যান্য ব্যবস্থা আমাদের মধ্যে রয়েছে। আপনারা তাহের ভাইয়ের ফোন নাম্বার জানেন, আমার ফোন নাম্বার জানেন, ওনার টিমের ফোন নাম্বার আছে, মেহেদি হাসান আছে, আমিন মেহেদি আছে, জাহাঙ্গীর ভাই আছে, জাভেদ আছে, আরো যারা নেতৃত্ব আছে তাদেরকে যোগাযোগ করবেন। আমি সর্বশেষ বলবো, এই একটি ভোট আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এই একটি ভোট বাংলাদেশি একজন আলবেনিতে যাওয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। সবাইকে ধন্যবাদ। মেরি জুবাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করি টিউসডে সবাইকে নিয়ে আমরা সেলিব্রেশন করতে পারবো। ধন্যবাদ তার ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মেরি জুবাইদা। আপনি জানেন যে একদিন আছে মাত্র, আগামী মঙ্গলবার ইলেকশন হবে। সো এর পরিপ্রেক্ষিতে যারা, আমরা জানি যে ভোট টার্ন আউট বিকজ অফ দ্য ওয়েদার অ্যান্ড আদার থিং, টার্ন আউট ইজ ভেরি লো। সো এরপরেও প্রতিটি ভোট এত বেশি গুরুত্বপূর্ণ যে একটি ভোটের কারণে একজন প্রার্থী হারতে পারেন, একজন প্রার্থী জিততে পারেন। সো আপনার এই শেষ লগ্নে এসে হোয়াট ইজ ইয়ার অ্যাপিল টু দি কমিউনিটি? আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই অলরেডি বলেছেন, আর এরপরে কি বলার থাকে আমার জানা নেই। আমি শুধু একটি কথা বলবো, আমাকে যে কাপড়ে দেখছেন, এই কাপড়ে আমি একটু আগে ঘরে এসে পৌঁছেছি। আমরা এই রাত পর্যন্ত ক্যানভাসিং করেছি, দরজা নক করেছি। তো যখন আমরা বিভিন্ন দরজা নক করি, তখন আমরা কিন্তু দেখতে পাই যে আমি বা আমাদের অন্যান্য টিম মেম্বাররা, আমরা এতবার দরজা নক করেছি, অনেক সময় মানুষের অনেকটা মুখস্থ হয়ে গেছে যে এই নির্বাচন কবে বা প্রার্থীকে। অনেক সময় মনে হয়েছে যে আজকে এক দরজা নক করেছি, দরজা খুলি আমাদের হিসপানিক একজন ভোটার চিৎকার দিয়ে উঠছে ম্যারি, লাইক মনে হচ্ছে যে কত বছর ধরে চেনে।
তো এইগুলি হয়েছে কিন্তু আমাদের বারবার আমাদের মানুষরা যে কাজ করেছে সেটা থেকে আমরা রেভেন্সউড কুইন্স ব্রিজে যখনই দরজা নক করি খুশি হয়ে ঝাঁপিয়ে পড়ে যে আমি তোমার ইসে সাইন করেছিলাম, আমি মানে গর্বের সাথে বলে যে আমি তোমাদের পিটিশনে সাইন করেছি, অবশ্যই ভোট দেবো। কিন্তু সেই জায়গাটা শুনতে যতটা মধুর মনে হয় বা আশার মনে হয়, কথা একটা আছে না যে যতটা আশা ততটা ভয়, যেহেতু আমাদের আশা অনেক বেশি তাই আশঙ্কাও খুব বেশি হয় যে এই মানুষরা ভোট দিতে বের হবে তো। আপনি নিজে একটু আগে বলেছেন যে আমাদের টার্ন আউট অত্যন্ত অত্যন্ত লো। এমনও হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলি সাজানো হয়েছে অত্যন্ত বৈষম্যমূলক ভাবে। আপনি নিজেই জানেন যে আমার ভোটার গ্রুপ হচ্ছে নাইচা হাউজিং এর ভোটাররা, তাদের কিন্তু একটা পোল সেন্টারও দেওয়া হয়নি তাদেরকে, একটাও না, ধারে কাছেও না। সবকটা পোল সেন্টার দেওয়া হয়েছে আমাদের ডিস্ট্রিক্টের বর্ডারে এবং বর্ডারের বাইরে, যেখানে আমাদের শুধু সাদারা থাকেন। সাদারা ভোটার কালোরা ভোটার সবাই আমার ভোটার, কিন্তু তা সত্ত্বেও যে দাবি নিয়ে আমি বঞ্চিত মানুষদের পক্ষে লড়াই করি, সেই দাবির জায়গা থেকে আমাদের যে মানুষদেরকে আমরা এম্পাওয়ার করতে চাই, যে মানুষদের অধিকার নিয়ে কথা বলি, সেই মানুষরা কিন্তু আমাদের সেই নাইকা হাউজিং এর মানুষরাই বেশি। তো এই বৈষম্যটা তারা অলরেডি করেছে। আর্লি ভোটিং পোল সেন্টার একটাও আমাদেরকে দেয়নি এবং ডিস্ট্রিক্টের বাইরে পর্যন্ত দিয়েছে। আপনি জানেন যে ওইসব সেন্টারগুলিতে ইভেন 10 থেকে 11 জন ভোটার দৈনিক ভোট দিয়েছে, 10 জন 11 জন 12 জন। যেখানে ইনসাইডে একটা মাত্র ডিস্ট্রিক্ট আছে সেখানে প্রায় ডেইলি 100 অথবা তার চেয়ে বেশি ভোটার ভোট দিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এই কেন্দ্রগুলি কিভাবে করেছে। এবং যত রকম মেইন স্ট্রিম নিউজ করেছে, রিসেন্টলি আমার মুখ দেখানো হয় নিউজে, এর আগে যত নিউজ ছাপিয়েছে সেখানে আমার মুখ সরাসরি ফেস পাবলিশ করা হয়নি, সাইড থেকে পিছন থেকে। বাকি দুজন ক্যান্ডিডেটের নাম বলা হয়, সাথে তাদের আহ, খুব গ্লোরিফাই করে তাদের কতজন এন্ডোর্স করেছে এসব লেখা হয়। আমার নাম বলতেই চায় না এবং বললেও সবশেষে নিচের দিকে এক লাইনে ম্যারি জোবাইদা রান করে। কিন্তু এরপর থেকে আমরা এত আশান্বিত কেন? কেন মোহাম্মদ আলী ভাই বলছেন যে আমাদের রিপোর্ট ভালো বলে? কারণ আমরা যখন আমাদের দরজা নক করি তখন বলে ম্যারি আমি প্রতিদিন তোমার টেক্সট মেসেজ পাই। কেউ কেউ বলে হ্যাঁ প্রতিটা ইনফরমেশন পাই, কারণ আমাদের ইমেল পাই, তোমাদেরকে ফোন পেয়েছি, তোমাদের রেগুলার আরো 2বার মানুষ এসে নক করে গেছে। এই জায়গাটা থেকে আমরা খুবই জোরালো, আমাদের সোশ্যাল মিডিয়াতে না, আমাদের নিউজে না, আমাদের বাংলাদেশি নিউজ পেপার সবাই মোটামুটি আমাদের ভালো কাভারেজ দিয়েছে। কিন্তু এর বাইরে রিসেন্টলি স্প্যানিশ নিউজ পেপার আমাদের ভালো কাভারেজ দিয়েছে। কিন্তু এর বাইরে মেইন স্ট্রিমের যে নিউজগুলি, সেখান থেকে আমরা প্রচন্ড রকম, যেমন আমার ভোটাররা তেমন আমি নিজেও বৈষম্যের শিকার হয়েছে। এরপরও আমরা সবাই আশান্বিত এই কারণে যে যদি এত মানুষ কম ভোট দিয়েছে, সেখানে যদি আমাদের বাংলাদেশি ভোটাররা ভোট দেয় সবাই মিলে, তাহলেও আমরা পাস। যদি বাংলাদেশি ভোটাররা সবাই না ভোট দিয়ে বা সাথে যদি আমাদের নাইচা হাউজিং ভোটার দেয়, শুধু আমরা পাস না, আমরা বিপুল ভাবে পাস করার সম্ভাবনা। এখন যে থিন লাইনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই মানুষরা ভোট দিবে তো। আজকে অনেক মানুষের সাথে কথা হয়েছে ডোনা করতে, যে তাদের একটা বিশাল অংশ হয় ভোট দিয়ে ফেলেছে, নয়তো তারা ডিটারমাইন্ড, তারা ওয়াদা দিয়েছে এবং ওয়াদা না, নিজেদের ওনারা এত উৎসাহ নিয়ে বলেছে যে তারা 3 তারিখ ভোট দিবে। তো আমার কাছে মনে হয়েছে নির্বাচনী যে আমেজ, উৎসব উৎসব ভাব, এটা ওনাদের মধ্যে আছে। কিন্তু সবার মতো আমি বলবো যে যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটা গ্যারান্টি দিতে পারছি না। এবং আমাদের কোনো কিছুই, উই শুড নট টেক এনিথিং ফর গ্রান্টেড। আমাদের নির্বাচনের দিন পর্যন্ত সন্ধ্যা 9টা পর্যন্ত আমাদের সবার মাঠে থাকতে হবে, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমাদের বারবার কিছু কিছু মানুষ আমাদেরকে ফোন করে বলছে তারা খুব বিরক্ত, কারণ এতবার ফোন আসে আমাদের ক্যাম্পেইনের বিভিন্ন মানুষের কাছ থেকে, বলে যে আমরা কি ঘুমাতেও পারবো না, যে তোমাদের এখন একজন করে, কালকে একজন করে, সকালে করলে বিকাল আরেকজন করে। এত বেশি মানুষ আমাদের ক্যাম্পেইনে ইনভলভ, যেটা কল্পনার বাইরে। ইটস এ নেইবার টু নেইবার মুভমেন্ট, it's a night housing movement, it's a marginalized communities movement. So this movement is picked by the ordinary people who has created this mass network, invisible but very strong mass network. The only fear is the poll center locations এবং এই extreme cold weather outside. তো এইটুকু ব্যারিয়ারকে ভেঙে আপনারা যারা ভোট দেবেন, আপনাদের এক একটা ভোট এই মুহূর্তে অন্য সময় 10, 20, 15টা ভোটের চেয়েও বেশি মূল্যবান। শুধু হাতে গোনা কয়েকজন মিলিয়ে আপনারা নির্বাচিত করবেন এবার অ্যাসেম্বলি মেম্বার। আর আমরা এখনো স্বপ্ন দেখি এবং খুব জোরালো ভাবে স্বপ্ন দেখি যে আমরা প্রথমবারের মতো আলবানিতে আমরা প্রথম বাংলা ভাষাভাষী একজনকে দেখতে পাবো। সেই দাবি নিয়ে আপনাদের কাছে বলি যে মঙ্গলবার যতই কষ্ট হোক না কেন আপনারা ভোট দিতে যাবেন। যদি এরপরও সমস্যা হয়, maryforassembly.com আমাদের ওয়েবসাইটে গেলে
সেখানে ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নাম্বারে আপনারা কল করলে আমরা আপনাদেরকে ঘর থেকে পিক করে ভোট কেন্দ্রের দরজায় দিয়ে আসবো। সেখানে ভোট দেওয়া শেষ হলে আবার পিক করে আপনাদেরকে আপনাদের ঘরের দরজায় দিয়ে নিয়ে আসবো। এরপরও অন্তত ভোট দিন। আমরা ফোন ব্যাংক করেছি, টেক্সট ব্যাংক করেছি, এক একটা ঘরে একাধিকবার ডোর নক করেছি। এরপরে আপনাদেরকে যারা ঠান্ডায় ভোট দিতে চান না, আপনাদেরকে গাড়ির সুবিধা আমরা বিনামূল্যে গাড়ির সার্ভিস দিয়েছি। এখন আপনারাই বলে দেন আর কি আমরা করতে পারবো। আমাদের লিমিটের মধ্যে আপনাদের ঘরের আমাদের সিগনেচার যখন দরকার ছিল, আমরা আপনাদের দরজায় যে সিগনেচার নিয়ে আসছি, কিন্তু ভোট তো আপনাদের দরজায় যে আমরা আনতে পারবো না। ভোট দিতে হলে আপনাদের কেন্দ্রেই আসতে হবে। তো বাংলাদেশি ভাই বোন যারা আছেন, আমাদের এই স্বপ্ন পূরণের সাথী, আপনারা স্বপ্ন দেখেন আমি জানি, কিন্তু স্বপ্ন পূরণের এখন একটাই পথ, 3 তারিখ মঙ্গলবার সবাই মিলে অবশ্যই ভোট দিবেন। ম্যারি জুবাইদা নামটি এফ কলামে পিপল ফার্স্ট লাইনের নিচে আছে, সব শেষের নামটি, সে নাম দেখে ভোট দিবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমিন মেহেদী ভাই, আপনার কাছে একটু জেনে নেই এই বিষয়ে, বোধহয় আপনি একটু কথা বলবেন 2 মিনিট, তারপরে আমরা অন্য সাবজেক্টের কথা বলবো। জি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ তাহের ভাই আমাকে একটু বলতে দেওয়ার জন্য। আমি আমাদের মোহাম্মদ আলী ভাই, তারপরে মেহরি জুবাইদা, উনি দুজনেই অনেকখানি কভার করে গেছে। আমি যে জিনিসটুকু সংযোজন করবো সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশি ভোটারের একটা একটুখানি বেশি পার্সেন্টেজ আমরা দেখতে পারবো। আমি নিয়মিতই সবসময় পোল সেন্টারে থাকি। আজকেও আমি একটা সাদা উদ্দেশিত একটা সেন্টারে ছিলাম। সেখানে দেখেছি নর্মাল যে এরকম মানে যে পার্সেন্টেজের আমাদের দেশি মানুষ আছে, আজকেও আমি সেরকমই লক্ষ্য করেছি। তো আমরা এই যে সবাই মিলে বের হবো এরকম যে একটা আমরা প্ল্যান করতেছিলাম, সেটা আমরা চাই যে আগামী টিউসডেতে আমরা সচরাচর ওই রকম জোয়ার যদি না দেখালেও এই আগামী মঙ্গলবারে যেন আমরা সেটা দেখাই, সেটার জন্য। আর আমাদের আরো হোপের যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের আফ্রিকান আমেরিকান, ওদের সাথে আমি অনেকের সাথে কথা হয়েছে, ওদের কমিউনিটির সাথেও, দে আর জাস্ট ওয়েটিং ফর আস টু সাপোর্ট আস। তো আমরা শুধু একা না, আমাদের সাথে আরো কমিউনিটি আছে, আমাদের বসনিয়ান কমিউনিটি আছে, আফ্রিকান আমেরিকান কমিউনিটি আছে, আমাদের আরো কিছু ভাই বোন আছে, আমাদের ওই বিভিন্ন আর একটা স্প্যানিশ, যে এটা আর একটা সুন্দর একটা কথা বললেন, ভাবিও মেনশন করছেন যে স্প্যানিশ একটা পত্রিকা ওনাকে কভারও করছেন। তো উই হ্যাভ স্ট্রেংথ। আমাদের শক্তিটুকু দেখানোর একটা অনেক বড় সুযোগ আসছে। জয় পরাজয় তো পরের কথা, কিন্তু এই যে আমাদের অতপ্রত ভাবে এখানে নেমে আমরা অংশগ্রহণ করা, এটার একটা অনেক বেশি জরুরি। আমি আমাদের বাংলাদেশি কমিউনিটি, সমস্ত সংগঠন, সবাইকে আমি উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি, আমরা আগামী পরশুদিন যদি সবাই মিলে একটু এফোর্ট দিই, অনেক বড় একটা আমাদের অর্জিত হবে, যেটা আমরা একটা হিস্ট্রি করতে পারবো। আমরা সমস্ত কিছুর এগেনস্টে, যেটা নাকি মেরি জুবাইদা শুরু থেকে বলে গেছেন, যে আমরা যাচ্ছি একেবারেই নিজে, আমরা একা একা চলার এরকম একটা নিয়ে, সেটা শুধুমাত্র আমাদের ভোটারদের আস্থা। কারণ মিডিয়া কিংবা যেভাবে এন্ডোর্সমেন্ট বলেন, সমস্ত কিছু থেকে আমাদেরকে চাওয়া হচ্ছে যে রাখতে। তো এই বিজয়, এখানে যদি আমরা বিজয় করতে পারি, এটাই হলো আসল বিজয়। ওই আরেকজনের হেল্প নিয়ে আমাকে জয়ী হতে হবে, আমরা সেটা চাই না। আমরা এই যে জনগণের কাছে যে উনি জানে, জনগণ ওনাকে চিনে, জনগণ ওনাকে ভোট দিবে, তো ওইটাই আমরা চাই। এই সাফল্য যেন আমরা অর্জন করতে পারি, সেই জন্য আমি আমার কমিউনিটির সবাইকে, আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের সাথে বাংলাদেশ সোসাইটি আছে, আমাদের সাথে আরো বিভিন্ন অর্গানাইজেশনও আছে, আমাদের বাগ আছে, আমাদের ওই আসাল আছে সাথে। তো আপনারা যদি সবাই আসেন, ইনশাল্লাহ এই বিজয় ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো। এইটুকু আবেদন আমি আমার কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যেটা বলছিলেন যে যদি কারো ট্রান্সপোর্টেশনের প্রয়োজন হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এইটা আরেকটা, এই আসলে এই ওয়েদারটা অনেক বড় একটা এফেক্ট করতেছে আমাদের ইসের মধ্যে। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমাদের অনেক ভাই বোনেরা বলেছে ওনারা গাড়ি নিয়ে থাকবে, যে যদি কেউ মনে করেন যে আপনার একটা দরকার, অবশ্যই আর দরকার হলেই আমাদেরকে জানান, আমার কাছে জানাতে পারেন। আমাদের মোহাম্মদ আলী ভাই আছে, ওনার কাছে, আমাদের মেরি জুবাইদা ভাবি, ওনার কাছে, আমাদের ক্যাম্পেইনের যে আমাদের আরো যে লোকজন আছে, জাভেদ ভাই আছে, তারপরে আমাদের আলম সাহেব আছেন, হ্যাঁ, জাহাঙ্গীর আলম সাহেব, জি, জাহাঙ্গীর ভাই ভেরি অ্যাক্টিভ। আর ওই নাম্বারগুলো আমরা আবার দিয়ে দিব, আমি দিয়ে দেব, আমি নাম্বারটা দিয়ে দেই, সোশ্যাল মিডিয়াতে দিব, এখানে স্ক্রিনেও আপনারা দেখতে পারবেন, আমরা জানাবো। তো আপনারা অবশ্যই আমাদেরকে কল দিবেন, আমরা আপনাদের ঘর থেকে নিয়ে আমরা সবাই মিলে ব্যবস্থা করব, আপনারা এই সুযোগটুকু করে দিব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জাভেদুদ্দিন সাহেবের নাম্বারটা আবার বলে দেই, 347-898-8383, আবার
8988383। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। যাই দর্শক, এখন অন্য বিষয়ে আলোচনা করি। প্রথমে যাই, আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় বিতর্কের সৃষ্টি হয়েছে যে আপনার এক্স হ্যাক অথবা টুইটার যাকে বলা হয়, টুইটার হ্যাক নিয়ে। এবং এইটা অনেকেই বলছেন যে ডক্টর শফিকুর রহমান যিনি জামাতের আমির, তার এক্স, তিনি বলছেন হ্যাক হয়েছে, আবার কেউ কেউ বলছেন হ্যাক হয় নাই, উনি নিজেই এটা বলেছেন। সো এই হ্যাকিং যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে এত বিতর্ক হচ্ছে এখন যে সোশ্যাল মিডিয়া ঘুরলে আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যাকিংয়ের ব্যাপারটি বিতর্ক আসছে, এবং এই বিষয়টি আমরা জানতে চেষ্টা করব। আর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে তারা কি বলতে চান এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। ডক্টর প্রফেসর নকিবুর রহমান আমাদের সাথে আছেন। প্রথমে যাই জনাব রবিন রাফান, যার আসল নাম হচ্ছে ওবায়দুর রহমান, যাকে আপনারা সবাই চিনেন যে লেটস চেক ইট আউট, যেটা বলে উনি খুবই মানে আইটি এবং মিডিয়াতে যার ব্যাপক পরিচিতি রয়েছে এবং আইটি বিশেষজ্ঞ তিনি। রবিন রাফান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সো এই যে এই হ্যাকিংয়ের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন যে হাউ ইটস হ্যাপেন্ড, অ্যান্ড শফিকুর রহমান সাহেবের যে হ্যাকিংয়ের কথা বলছেন, এইটাকে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করেন এই বিষয়টিকে? জি, আসসালামু আলাইকুম। তাহের ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি বিষয়টা আজকেই জানলাম এবং জেনে আমি যেটা লক্ষ্য করলাম বিষয়টা হচ্ছে ওনাকে একটি সরকারি ইমেল থেকে ওনার পুরো ইমেইলে যে একটা প্লাগইন পাঠিয়েছিল, যেটার মাধ্যমে ওনার পুরো পিসির একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং সেখান থেকে মেইনলি ট্রাই করা হচ্ছিল যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো বা হ্যাক করা যায় কিনা। তো সেই হিসেবে ওরা সফলভাবে আসলে টুইটার হ্যাক করেছে, দ্যাট মিন এক্স প্ল্যাটফর্মটাকে হ্যাক করেছে। এখন এখানে কিছু বিষয় আগে বলা উচিত। ওনাকে যে সরকারি একটি ডোমেইনের ইমেল থেকে ইমেল করেছে, এই ডোমেইনের ইমেল গুলাতে কোনো টাইপের সিকিউরিটি থাকে না, কোনো টাইপের টু স্টেপ সিকিউরিটি, যেটা টু স্টেপ ভেরিফিকেশন, সেগুলো থাকে না। তো সেগুলো না থাকার কারণে যেটা হয়েছে যে ওই সরকারি ইমেলটাকে যে কোনো একটা হ্যাকার ইজিলি ইমেল হ্যাক করেছে, এবং আসলে দেখা যায় যে সি প্যানেলের লগ ইন গুলাকেও হ্যাক করা হ্যাকারদের পক্ষে খুব ইজি হয়। তো তখন যে কোনো একটা প্লাগইন পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে জামাতের যে যার কথা বলছেন আমির সাহেব ওনার এখানে, এবং তারপরে যেটা হয়েছে ওনার সেই প্লাগইনের মাধ্যমে ওনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করার চেষ্টা করতে গিয়ে দেখলো যে এক্সটা হয়তো হ্যাক করা যাচ্ছে, তারা এক্সটাকে হ্যাক করে ফেললো। তবে হ্যাকিং এর কিছু বিষয় আছে। হ্যাকিংটা হচ্ছে কয়েক ধরনের হয়। হ্যাকিং হচ্ছে আপনি শুধুই লগ ইন দিতে পারছেন একটা, হ্যাকিং হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে হলো টোটাল ইমেল আইডি, ফোন নাম্বার, টু স্টেপ ভেরিফিকেশন সব চেঞ্জ করে ফেলছেন, এটা একটা। তো এরকম অনেক কিছু বিষয় আছে। তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকেই দেখলাম যে ফেসবুকে লেখা হচ্ছে যে এত দ্রুততম সময়ের মাঝে উনি কিভাবে ওনার এক্স অ্যাকাউন্টটাকে উনি রিকভার করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। তো সেই ক্ষেত্রে আবার আমারও কিছু জিনিস আমি লক্ষ্য করলাম আমার অবজারভেশন থেকে, সেটা দেখলাম যে উনার এক্স অ্যাকাউন্টে লগ ইন দিয়ে রেখেছিল হ্যাকার, কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জ করে নাই, কোনো ইমেল আইডি চেঞ্জ করে নাই, কিছুই করা হয়নি। তো এক্স বা টুইটারের নিয়ম অনুযায়ী ওরা যখন কেউ কোনো হ্যাকার শুধু লগ ইন দিয়ে রাখে, পাসওয়ার্ড দিয়ে যদি শুধু লগ ইনটা দিয়ে রাখতে পারে, তখন সেই অ্যাকাউন্ট গুলাকে রিকভার করা যায় অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আসলে বড়জোর কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এটা ইজিলি রিকভার করা যেতে পারে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে উনার মেবি উনার টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে সেইভাবেই শুধু পাসওয়ার্ডটাকে হ্যাক করে ঢুকে পড়েছিল, এবং এটা উনার ডিভাইস লগ ইন যে লিস্ট আছে সেখানেও দেখাচ্ছিল। আমি এটা নিয়ে ইত্তেফাকেরও একটা ইয়ে দেখলাম। তো এটাই উনার ক্ষেত্রে হয়েছে। যদি উনার ক্ষেত্রে যেটা হতো, যদি উনার পুরো নেম, ইমেল যদি এগুলো চেঞ্জ করে থাকে, তাহলে আসলে এটা এত দ্রুততম সময়ের মাঝে রিকভার করা সম্ভব না। ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে উনার হয়তো পাসওয়ার্ডটাকে হ্যাক করে হ্যাকার ঢুকেছিল এবং ঢুকে একটা পোস্ট করার চেষ্টা করেছিল, দ্যাটস ইট। এবং এটা যেহেতু ওনারা প্রুফ সহ দেখাচ্ছে, ওনাদের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন প্রমাণ দেখাচ্ছে, তো সেই হিসেবে আমার আর কি এটা একটা আইডিয়া, আমার মনে হচ্ছে যে হয়তোবা এই ঘটনাটা ওনার সাথে ঘটে থাকতে পারে। থ্যাংক ইউ মিস্টার রবিন। মিস্টার রবিন, আরেকটা জিনিস জানতে চাই, আপনি জানেন যে বাংলাদেশে বিশেষ করে এখন বাংলাদেশ সারা ওয়ার্ল্ডেই এআই এখন সাংঘাতিক ডমিনেটিং, যে এআই দিয়ে অনেক কিছু করা যায়। সো বাংলাদেশের এই যে ডক্টর শফিকুর রহমানের যে ঘটনা ঘটলো এবং এটা নিয়ে যে বিতর্ক সারা বিশ্বব্যাপী বলা যায়, এর পরিপ্রেক্ষিতে এআই দিয়ে কি করা যেতে পারে বাংলাদেশের আসন্ন নির্বাচন, এআই ইনফ্লুয়েন্স কি হতে পারে, এবং এটাতে নেগেটিভ পজিটিভ কি জিনিস, কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন?
আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি একজন এআই এডুকেটর হিসেবে এখন পর্যন্ত অলমোস্ট 9,000 গ্লোবাল স্টুডেন্টকে প্রশিক্ষণ দিয়েছি। তো সেই ক্ষেত্রে আসলে এআই নিয়ে আমার বিচরণ অনেক, আমি অনেক এআই নিয়ে সময় কাটাই এবং এআই নিয়ে আমার সারা দিনই কাজ করতে হয়। সো যেটা হয়েছে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করেছেন। সামনের যে নির্বাচন আসতেছে, নির্বাচনে তো বেশি দিন নাই, এর আগে এরকম বিভিন্ন টাইপের ইমেজ নষ্ট করার জন্য অনেক চেষ্টা করবে। সেটা বিএনপির কারোর জন্য করতে পারে, সেটা এনসিপির জন্য করতে পারে, সেটা জামায়াতের জন্য করতে পারে, যে কারো নির্বাচনের প্রার্থীর জন্য এই কাজটা করতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এআই বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে, বেশ কিছু এআই আছে যে এআই গুলোকে আপনি যদি শুধু গুগলেরই যদি আপনি জেমিনাই এআই এর কথা যদি আমি বলি, VO3 3.1 এই ভার্সন গুলোর কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে দেখা যায় যে শুধুই আপনার লাইক হচ্ছে একটা ছবি থেকে আপনাকে এমন রিয়েলিস্টিক ভিডিও বানিয়ে দিতে পারছে, যে ভিডিওগুলোর কারণে কিন্তু আসলে অনেক বোকা শোকা মানুষ আসলে, আপনি যদি দেখেন যে খুব বাংলাদেশের প্রেক্ষিতে খুবই টেকনিক্যালি আপডেটেড জনগণের সংখ্যা কিন্তু বাংলাদেশে তেমন না। সেটা হতে পারে হচ্ছে হলো লাইক 20% 30%। যারা এআই কি, আপনি বাংলাদেশের যদি রুট লেভেলে যান, এআই কি সেটাই অনেকেই এখনো জানে না, এআই এর কার্যকলাপ কি সেটাই অনেকেই জানে না। তো অনেক ভিডিওকে, এবং এআই বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে যে অনেক ভিডিওকে অনেকেই চিন্তা করতে পারবে না যেটা আসলে এআই দিয়ে তৈরি করা, সে এক্সপার্ট হলেও অনেকে মিস করে যাচ্ছে। আজকে একজন এক্সপার্টকে আমি একটা ভিডিও পাঠিয়ে বলেছিলাম যে এটা কি মনে হয় এআই নাকি রিয়েল, সে বলেছিল রিয়েল। তো আমি বললাম যে না, এটা এআই দিয়ে বানানো। সো বিষয়টা হচ্ছে এখন সিচুয়েশন ওই জায়গায় চলে গেছে। আবার ধরেন বর্তমানে বিশ্বের সবচেয়ে মানে জনপ্রিয় এবং সবচেয়ে প্রতিষ্ঠিত আরেকটি এআই কোম্পানি, যেটা একটা চাইনিজ কোম্পানি, সো ওরা ক্লিং নামের আরো একটি এআই আছে। সো ওই এআই দিয়ে যেটা হয় যে একদম রিয়েলিস্টিক ভাবে ভয়েস ক্লোন করে আপনার যে কারোর সম্পর্কে যা ইচ্ছা তাই বলা যাচ্ছে। এটা কিন্তু নির্বাচনের জন্য অনেক বড় একটা ঝুঁকি। তো এখন কি করতে হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে যারা নির্বাচনের প্রার্থী হচ্ছে, সেক্ষেত্রে বিএনপির হতে পারে, জামায়াতের হতে পারে, বা যে কোনো দলের হতে পারে, আমি আসলে পলিটিক্যালি তেমন আমার নলেজ নাই, তারপর আমি বলছি যারা নির্বাচনী প্রার্থী হচ্ছেন তাদেরকে আমি বলবো যে তাদের একটা টিম অলওয়েজ থাকতে হবে অনলাইনে চেক রাখার জন্য যে কি টাইপের কি ঘটনা ঘটছে, এবং তার এগেনিস্টে কিভাবে সেটাকে আমরা জবাবদিহি করব, সেটার একটা জবাবও রেডি করে ফেলতে হবে ইনস্ট্যান্টলি। কারণ যেটা হচ্ছে, নির্বাচনের আগ মুহূর্তে দেখা যাবে যে এই ইমেজ নষ্ট করার জন্য অনেক গ্রুপ অনেকভাবে, অনেক হ্যাকার গ্রুপ অনেকভাবে লেগে যাবে। তো এই জন্য আসলে নিজেদেরকে সোচ্চার থাকতে হবে, এবং কি কারণে এই ভিডিওটা এআই, এবং সেটা বোঝানোর জন্য বেশ কিছু, আসলে এটা অনেক লম্বা কথা বলতে হবে, এআই আসলে এভাবে বোঝানো যাবে না। এই বিষয়গুলো আসলে টোটাল যেটা হচ্ছে যে ক্রস চেকের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এটা হচ্ছে জাস্টিফিকেশন আমার পক্ষ থেকে, এই ভিডিওগুলো টোটালি ফেক। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, বাংলাদেশে যারা নির্বাচনে আছেন বা ভোট দিবেন তাদেরকে বলবো যে যে কোনো কিছু দেখেই শেয়ার করে দিবেন না। আগে দেখবেন যে এই ভিডিওটা কি সত্যি আপনার কাছে মনে হয় কি এই ভিডিও কি সত্যি হওয়া উচিত বা এটা হতে পারে কিনা, তারপরে সেই ভিডিওর কমেন্ট গুলো পড়তে পারেন যে এখানে অন্যেরা কি কমেন্ট করছে। যেমন অ্যাপস্টিন ফাইল নিয়ে অনেকে কথা বলছেন, অ্যাপস্টিন ফাইলও কিন্তু অনেক ফেক ছবিগুলোও কিন্তু এখন স্প্রেডিং হচ্ছে, এবং সেটা দিয়ে বলা হচ্ছে যে উনি এখানে ছিল, উনি এখানে ছিল। আসলে সব কথা এখন বোঝানো যাবে না, এখন আসলে বিশ্বাস করা যাবে না। এখন যে কাজটা করা উচিত আমাদেরকে, আমাদের নিজেদের মাঝে সচেতন থাকতে হবে যে কেউ যে কোনো একটা কিছু দেখলেই শেয়ার করব না। যে জিনিসটা আমাদের কাছে বিতর্কিত মনে হবে সেটা আমরা নিজেরা দেখে নিজেদের থেকে অবজার্ভ করার চেষ্টা করবো। যদি দেখি যে না আমি কনফিউজড, তো ওই বিষয়টা আমরা শেয়ার না করে ইগনোর করে যাব। এবং প্রতিটা নির্বাচনের প্রার্থীর উচিত এখন থেকে সোচ্চার হওয়া, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ একবার যদি রিপুটেশন নষ্ট হয়ে যায়, আপনি ভোট হারাবেন। তো এটার জন্য নিজের একটা টিম রেডি করে এটার পিছনে যেন জবাব দেওয়া যায়, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। থ্যাংক ইউ অ্যান্ড লেটস চেক ইট আউট, রাইট? Let's check it out, জি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রফেসর নকিবুর রহমান, আপনার কাছে যাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র যে নিউজ, তাতে বলা হচ্ছে যে শফিক সাহেব উনি বলছেন যে যারা এই হ্যাকিংয়ের সাথে ইনভলভ তাদের চিহ্নিত করা হয়েছে, এবং হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, এবং চিহ্নিত করা হয়েছে মানে এদের কোনো পরিচয় কি আপনারা প্রকাশ করবেন? জি, অনেক ধন্যবাদ তাহের ভাই। রবিন ভাই খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। সো আমি জাস্ট একটু টাইম লাইনটা যোগ করি। বেসিক্যালি রবিন ভাই যেটা বলেছেন যে ইট ওয়াজ এ ফিশিং অ্যাটাক। একটা ডোমেইন থেকে, সেই ডোমেইনটা হলো বঙ্গভবনের আইডি ইউজ করা, এবং এটা সেই ব্যক্তি হতে পারে কিংবা সেই ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, ইম্পারসনেশন হতে পারে। এটা নিয়ে আমরা গবেষণা করছি। এটা আমরা এখনো
কনফার্ম না, বাট হোয়াট এভার ইট ইজ, সেই অ্যাকাউন্ট থেকে একটা প্লাগ ইন পাঠানো হয়েছিল যেটার মধ্যে ম্যাক্রো প্রোগ্রাম ছিল। সো এবং একটা আর্জেন্সি ইলেকশন কেস স্টাডি হিসাবে ইমেলটা সেন্ড করা হয়েছে, এবং ওই আর্জেন্সির কারণেই ভুলবশত কোনো একজন আমাদের সম্মানিত আমিরা জামাতের এই অ্যাডমিন প্যানেলের কোনো একজন এটা চেক করতে গিয়েছিলেন যে এটা কি আর্জেন্ট, এবং তখনই ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যায় এবং ওই ডিভাইসটা কম্প্রোমাইজড হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি ওয়াজ মোর ডিভাইস হ্যাকিং দেন এক্স অ্যাকাউন্ট হ্যাকিং। এবং ডিভাইসটা যখন কম্প্রোমাইজ হয়, আমাদের নলেজে এটা সাথে সাথেই আসে। আমরা দেখেছি যে 4:37 ওনার অ্যাকাউন্ট থেকে একটা খুবই আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়, এবং এখানে খুব মজার জিনিস হলো যে এটার ল্যাঙ্গুয়েজটা এত বেশি ভালগার। কোনো সুস্থ মানুষ এটা দেখলে বুঝবে যে এটা ডক্টর শফিক সাহেবের কথা হতে পারে না, কারণ ইলেকশনের 12 দিন আগে একজন পার্টির প্রধান কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলে সম্বোধন করবেন, মানে ইউ হ্যাভ টু বি আউট অফ ইউর মাইন্ড টু ডু দ্যাট, অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি ব্লাইন্ড, একজন অন্ধ সমর্থক একটা দলের, অথবা আপনার আইকিউ শিশুদের চেয়েও কম, তা না হলে আপনার পক্ষে বিশ্বাস করা সম্ভব না যে একজন সুস্থ মানুষ এরকম টুইট করতে পারে। সো 4:37 এই টুইটটা করার সাথে সাথে আমাদের আরও একজন নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার ফেসবুক অ্যাকাউন্টও কম্প্রোমাইজড হয়। সো দুটো অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল। উনার ফেসবুক অ্যাকাউন্টেও এই টুইটটা শেয়ার করা হয়, এবং এটা আমাদের নজরে সাথে সাথেই আসে। এবং আমরা যেটা করেছি ইমিডিয়েটলি সেটা হলো যে আমরা 5:09 আমরা অন্য আর একটা ডিভাইস থেকে আমরা সাথে সাথে লগ ইন করে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলেছি। সো রবিন ভাই যেটা বললেন যে এই হ্যাকার অ্যাকাউন্টে ঢুকেছে, এটা দুইভাবে হতে পারে। কোনোভাবে সি প্যানেল দিয়ে তিনি পাসওয়ার্ড রিকভার করেছেন, অথবা ওই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা ছিল, অনেক সময় অনেক ডিভাইসে লগ ইন করা থাকে। ইদার অর শুধুমাত্র সে একটা স্ট্যাটাস দিয়েছে, অন্য কোনো সেটিং চেঞ্জ করার সে সুযোগ পায়নি, যার কারণে আমরা 5:09 এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে পুরা কন্ট্রোল নিয়ে নিই, এবং অন্য সমস্ত অ্যাকাউন্ট থেকে, অন্য সমস্ত ডিভাইস থেকে অটোমেটিক্যালি তখন লগ আউট হয়ে যায় আমরা, এবং সেই ডিভাইসটাও আমরা রিবুট করে আমরা পুরা ফরম্যাট করে আমরা রিকভার করেছি। সো এটা হলো ইমিডিয়েটলি, এবং সাথে সাথে কিন্তু আমরা 5:09 আমরা এটা রিকভার করার সাথে সাথে আপনি দেখবেন যে শফিক সাহেবের অ্যাকাউন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আমার অ্যাকাউন্ট ওয়াজ কম্প্রোমাইজড, কেউ একজন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করেছে, এই ঘোষণা, এবং সাথে সাথে সিরিজ অফ বিবৃতি বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা দেখেছি যে বিএনপির যেই সাইবার সন্ত্রাসী গ্রুপ আছে, এটার নেতৃত্বে আমেরিকা প্রবাসী একটা দুর্বৃত্ত, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামে একটা দুর্বৃত্ত, তারপরে আরেকজন হলো মির্জা, তারপরে আরেকজন হলো মারুফ মল্লিক। এদের যে গ্যাংটা আছে, আমরা তাদের ইনসাইড যেই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট আমরা পেয়েছি যে তারা এই টুইটটাকে স্ক্রিনশট নিয়ে আমিরা জামাতের বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন করা শুরু করেছিল, এবং বেসিক্যালি এরাই ফেসবুক ফেয়ারটাকে গরম করেছে। এবং আপনারা দেখেছেন যে বারংবার এটা ক্লিয়ারিফাই করা, আমরা সংবাদ সম্মেলন করে প্রসেসটা এক্সপ্লেন করার পরও গতকালকে ছাত্রদল কিন্তু আমরা দেখেছি যে ঝাড়ু মিছিল করার মতো কাজ করেছে। মানে তাদের বুদ্ধির লেভেল যে কোন পর্যায়ে, যে কোনো সাধারণ মানুষ কিন্তু এটা পড়লেই বুঝতে পারবে যে এটা কোনোভাবেই আমিরা জামাতের পক্ষ থেকে দেওয়া সম্ভব না, এবং আমরা বারংবার এটা এক্সপ্লেন করেছি। স্টিল আমরা দেখলাম যে তারা এটা নিয়ে তেনা পেঁচাচ্ছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনারা বলতে চাচ্ছেন যে জানতে পেরেছি হ্যাকিং এন্ড হ্যাঁ, আমরা জি তার মানে আমি শেষ করছি যে আমরা যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিএনপির দুর্বৃত্তরাই এই হ্যাকিং এর সাথে জড়িত না, এটার সাথে পরিষ্কারভাবে সাবেক ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু রোগ সেনাবাহিনীর এনটিএসসি যেই ইয়েটা, যে রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক মনিটরিং এর জন্য পেগাসাস সহ
ইসরায়েলি যে সমস্ত সফটওয়্যার ক্রয় করা হয়েছিল, সেই সেই দুর্বৃত্ত যারা পালিয়ে গিয়েছে, তারা দুবাইতে আছে, এদেরকেও এনগেজ করা হয়েছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক। অন দ্য আদার হ্যান্ড, আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে নারীদের উপরে যেভাবে বিএনপি ঝাঁপিয়ে পড়ছে, গতকালকে গাজীপুরেও একজন নারীকে হত্যা করেছে বিএনপির দুর্বৃত্তরা। তার আগে আমাদের নারী কর্মীদের উপরে 19 জায়গায় বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে, ফিজিক্যালি আঘাত করেছে। বিএনপির নেতারা, সংসদ সদস্য প্রার্থীরা মহিলাদের কাপড় খুলে দেওয়ার হুমকি দিচ্ছে, যেটার ভিডিও আমাদের কাছে আছে। সো মহিলাদের উপরে অ্যাগ্রেসিভ যে তারা হচ্ছে এবং তাদের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়, সেই জায়গা থেকে তারা মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই ন্যাক্কারজনক একটা কাজ করেছে। আমাদের কাছে প্রমাণাদি আছে, আমরা পুলিশের কাছে এগুলা সাবমিট করেছি। আমরা আশা করি সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে এবং ইমতিয়াজ মির্জা এবং অ্যাপোলো সহ যারা, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো সহ যে সমস্ত দুর্বৃত্তরা এটার সাথে জড়িত এবং গোয়েন্দা সংস্থার সাবেক ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা এটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম সিদ্দিক খোকন, এনি কমেন্ট অন ইট? আমি একটা কমেন্ট বলতে চাই যে নকিবুর রহমান বা ডক্টর শফিকের আমরা যে বিবৃতি দেখলাম, একটা রাজনৈতিক নেতা হিসেবে তারা সঠিক কাজটাই করেছেন, কিন্তু আমি মনে করি জামাত ইসলামের দল হিসাবে দলীয় প্রধানের টুইট বা এই যে প্রযুক্তিগত প্রস্তুতিটা এনাফ না। দিস ইজ এ ফেইলিয়ার অফ দিস দল। মানে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, আর আপনারা এই টুইট মুইট দরজা জানালায় ঠিকমতো শিক্ষারি লাগাবেন না। তার মানে বোঝা যায় যে জামাত ইসলাম is not ready to take the power yet. So, but আর এই নকিবুর রহমান সাহেব বা মানে শফিক সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে, যেহেতু রাজনৈতিক দল এবং নির্বাচন, এবং এই নির্বাচনগুলো আমাদের সংস্কৃতিতে কি হয়, এই বিতর্ক থামবে না। যতই আপনি বলেন, এই আল্লাহ কসম এটা বললেও এই দুর্বৃত্তরা এটা প্রমাণ করবে, চেষ্টা করবে। তো আমি শফিক সাহেবের ব্যক্তিগতভাবে চিনি এবং উনার সামনে দাঁড়ায়ও জামাতের রাজনীতির বিরুদ্ধে আমি আজকে বলতে 1 সেকেন্ড দ্বিধা করবো না। কিন্তু এটাও মনে করি যে শফিক সাহেব নারী নেতৃত্ব সম্বন্ধে তাদের রাজনৈতিক বক্তব্য যেটা আছে, এটা আছে। তবে তিনি কাউকে পতিতা বলে ওই শব্দটা ইউজ করবেন, মানে আমি যে শফিক সাহেবকে চিনি, আমি তো নকিব সাহেবের নেতা, কিন্তু আমি শফিক সাহেবের নকিব সাহেবের নেতা হওয়ার আগে থেকে চিনি। এবং তার বাড়ি যে এলাকায়, তিনি যে সংস্কৃতিতে বড় হয়েছেন, হি ক্যানট ইউজ দিস ওয়ার্ড। বাট আমি যেটা বলতেছি, ইট ইজ এ ফেইলিয়ার অফ জামাত ইসলামী। এটা দলীয় শফিক ভাই তো এই টুইটার মিটার ঠিক মতো হয়তো চালাইতেও পারে না। এই যে সমস্ত লোক রাখছেন, এদেরকে কয়েকজনে বরখাস্ত করেন, দে ফেইল টু প্রটেক্ট হিম। এবং এই বিতর্ক থামবে না। এই বিতর্কতে আপনাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ, ইউ থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই, আপনার কমেন্টের জন্য। ডেফিনেটলি অফকোর্স উই অ্যাকসেপ্ট সাম ফেইলিয়ার, ডেফিনেটলি যেটা হয়েছে। সাথে সাথে আমাদের আইটি টিমকে ধন্যবাদও দিতে হবে যে এত দ্রুততম সময়ের মধ্যে অ্যাকাউন্ট রিকভার করা। দিস ইজ অলসো মানে দে নিড টু বি গিভেন সাম ক্রেডিট। এবং একটা ঘটনার কারণে দেশ চালানোর যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন যদি আসে, তাহলে পরে টুইটার অ্যাকাউন্ট কিন্তু নরেন্দ্র মোদী সাহেবেরও হ্যাক হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও হ্যাক হয়েছিল। সো এরকম সাইবার অ্যাটাকের সম্মুখীন অনেকেই হতে পারে, এটা কোনো অসুবিধার কিছু নেই। আমাদের পরিচিত অনেকেরই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয় এবং তখন আমরা দেখি যে তারা ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে টাকা So, চায় যে আমি এটা যেটা আপনি বিপদে বলছেন, এটা পড়েছি নাইজেরিয়ান হুজুররা কিছুক্ষণ। ওনারা সো ফোন করে আমাকে- এটা ডেফিনেটলি দুর্ভাগ্যজনক, কিন্তু যখন আমরা এ ধরনের সাসপিশাস অ্যাক্টিভিটি দেখি, একজন বুদ্ধিমান মানুষ বুঝে যে অ্যাকাউন্ট হ্যাজ বিন কম্প্রোমাইজড। সুতরাং যারা এই ইস্যুটাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, মানে এরা ইদার তাদের মানে বুদ্ধির অভাব, অথবা তারা মানে একেবারে দলকানা। জি। সুতরাং মানে দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট টাইম উই আর টকিং অ্যাবাউট ইট। উই উইল মুভ অন। এটা নিয়ে আমরা আর কোনো এনগেজই করবো না, বিকজ উই হ্যাভ অ্যান ইলেকশন টু কম্পিট অন দ্য 12th। উইল ফোকাস অন মোর ইম্পর্টেন্ট ইস্যু, এবং Thank you এগুলো so নিয়ে much. বিতর্ক Thank you. করার আর কোনো সুযোগ নেই। দিস ইজ সেটেলড। যদি এটা কেউ যদি এটা অবিশ্বাস করে যে এটা হ্যাক হয়েছে, উই ফিল সরি ফর ইউ। দ্যাটস অল উই ক্যান সে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক তাহের ভাই, আমার ধন্যবাদ। একটা কোশ্চেন শাহাব ছিল ভাই? আমাদের। জি তাহের ভাই, আমার একটা কোশ্চেন ছিল নকিব ভাইয়ের কাছে। বলুন। জি, নকিব ভাই, থ্যাংক ইউ, আপনি অনেক কিছু ক্লিয়ার করছেন। আবার আমাদের ইব্রাহিম ভাই একটুখানি হয়তো খোঁচা দিয়েই আপনাকে বলছে, আর তারও আপনি জবাব দিলেন। আমার একটা প্রশ্ন,
এইবার কেন আমাদের এই নারীদের উপরে এরকম, আমাদের তো বহু বছর ধরে আমাদের ইলেকশন হয়, আমরা কোনোদিন দেখি না এরকম যে নারীদের উপরে আপনি আপনার বক্তৃতা কিন্তু আপনি শেষ প্রান্তে বললেন যে বিএনপি নারীদের সাথে এরকম করতেছে, তো ওইটা কি, ওইটা আপনি আপনাদেরটাকে ডিফেন্ড করলেন নাকি আসলেই এরকম কোনো কিছু ঘটছে? আমি আই জাস্ট ওয়ান্টেড টু নো ফ্রম ইউ, কারণ খুবই আপনি আমরা এর আগে কখনোই দেখিনি এর যে আগে নারীদের কখনো উপরে এরকম হয়নি। আপনি ঠিকই বলেছেন যে নারীদের উপরে এরকম সহিংসতা আমরা কখনো দেখিনি, এবং এটার একটাই সলিউশন, একটাই এক্সপ্লেনেশন, যে বিএনপি ইজ লুজিং ইটস মাইন্ড। বিএনপি ধারণা করেছিল 2024 সালের 5ই অগস্ট যে তারা 280টা সিটে জয়লাভ করে ক্ষমতায় আসবে, কিন্তু যখন তারা জনগণের কাছ থেকে বারবার রিজেক্টেড হচ্ছে তাদের অত্যাচারের কারণে, 5ই অগস্টের পর থেকে যেভাবে তারা চাঁদাবাজি করেছে, মানুষকে শোষণ করেছে, মানুষ তাদের প্রতি বিরক্ত। এবং এই মহিলারা ঘরে ঘরে গিয়ে যখন মানুষের কাছে ভোট চাচ্ছে, এটা কমব্যাট করার তাদের কোনো উপায় তারা দেখছে না। এই কারণে তারা মহিলাদের উপরে আক্রমণের পথ বেছে নিয়েছে, মহিলাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলার পথ বেছে নিয়েছে, এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। আপনারা দেখেছেন যে 2টা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব, আপনারা এটা অনলাইনে সার্চ করে দেখতে পারেন, যে শেরপুরে তারা হত্যাকাণ্ড ঘটালো, জামাত ইসলামীর উপজেলা সেক্রেটারি শহীদ রেজাউল করিম সাহেবকে হত্যা করার পরে রুবেল, খুবই জনপ্রিয় ব্যক্তি, বিএনপির ছাত্রদলের সাবেক নেতা ছিল, সে গতকালকে এই হত্যাকাণ্ড ঘটানোর পরে একটা জনসভা করতে গিয়েছে। আপনারা ভিডিওটা দেখেন যে চেয়ার রাখা ছিল সারি সারি, প্রথম সারি চেয়ারও ভর্তি হয়নি। এরকম জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিএনপির লোকেরা। তারপরে আরেকটা হলো আপনার নাঙ্গলকোটের মোবাশ্বের ভূঁইয়া, সে বিএনপির এমপি ক্যান্ডিডেট, সে কেন্দ্রে দিয়েছে তার সভায় যে এরকম হইলে কেমনে হবে, মানুষজন না এই বক্তৃতা কিভাবে দিব। সো এভাবে বিএনপি, এবং এগুলা হলো বিএনপির মানে একেবারে 100তে 100 ভাগ নিশ্চিত আসন ছিল। সেই 100তে 100 ভাগ নিশ্চিত শেরপুরের মতো জায়গায়, নাঙ্গলকোটের মতো জায়গায়, যেখানে বিএনপি সব সময় মানে আউটস্ট্যান্ডিং ভোটে জিতে জিতে গিয়েছে, সেই জায়গাগুলোতে বিএনপি এখন সমাবেশে লোক আনতে স্ট্রাগল করছে। সো জি, বিএনপি বুঝে আমাদের গিয়েছে সময় একদম শেষ হয়ে গেছে নাকি? জনগণ তাহের ভাই, তাদের আমি একটু রায় কথা দেবে। বলতে চাই। এই কারণেই এই সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে। জি, থ্যাংক ইউ। তাহের ভাই, জি, আমি 30 সেকেন্ড একটু বলবো। এই আমাদের ডক্টর ডক্টর সাহেব যে উনি বললেন জামাত ইসলাম সম্বন্ধে, এখানে বিএনপি কেউ আছেন যিনি এই ব্যাপারে কিছু বলার মতো? না, এটা তো আজকে এই তাদেরকে বিষয়টা একটু, আমরা আনিনি, না, আমরা আজকের এই আমরা আনছিলাম অনুষ্ঠানে যে একজন যে বিএনপি হ্যাকের লোক থাকলে ব্যাপারটা ভালো একটু হতো। ওনাদের বক্তব্যকে বাট জানার ওনারা জন্য। যেভাবে বলছে, হ্যাঁ, আমি যদিও আমি রাজনীতির সাথে পুরোপুরি জড়িত না, তারপরেও আমরাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বর্তমানে যে সিচুয়েশন, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনি যেভাবে বলছেন যে বিএনপির অনুষ্ঠানে লোক হচ্ছে না, এটা কিন্তু সত্য ঘটনা না। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এবং বলতে পারেন না যে আমরা বিএনপি টিভি দেখছি, ন, এটা ফেসবুকে কিন্তু সবকিছু চলে আসে। এখানে ঢাকাতে যে মির্জা আব্বাসকে নিয়ে যে ঘটনা চলতেছে পাটোয়ারির ব্যাপারে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ ভোটাররা এই পাটোয়ারির ব্যাপারে কথা বলছে, যে তারা বড় বড় ধরনের চাঁদাবাজি করছে, তো কোটি কোটি টাকা তারা ত্রাণ তহবিলের টাকা নিয়ে সেই টাকার কোনো হিসাব দেয়নি। তারপরে অনেকের যারা দায়িত্বে ছিলেন এন্ট্রাম গভর্নমেন্টের, যে 2-1 জন, তাদের অবস্থার কথা কিন্তু সবাই জানে। এবং যখন তাদের চলার মতো তেমন কোনো ছিল না, এখন তারা পাজরতা চলে। এইসব কোথায় থেকে আসছে, এগুলো কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে। তো এক পক্ষে শুধু শুনলে হবে না। নেক্সট টাইম ডক্টর সাহেবকে আনবেন, একজন বিএনপির যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে একটু কথা বললে আমার মনে হয় এটা ব্যালেন্স হবে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। শিওর, অবশ্যই। আমরা তো আসলে আজকে এই হ্যাকিং নিয়ে আলোচনা করতে আমি আসছিলাম। আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করতে চাই। আমাদের ডক্টর নকিব সাহেবের সেকেন্ড স্টেটমেন্ট থেকে যেটা আসলো, সেটা হচ্ছে যে উনাদের এই মনে হয় প্রথম আর কি কোনো একটা রাজনৈতিক দলের মহিলা নেত্রীরা ওনারা যাচ্ছে ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য, আর তাদেরকে আক্রমণ করা হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার নকিব ভাই? জি, উনারা আক্রান্ত হচ্ছে, রাইট? জি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলার সময় প্রথমে বললে তাহলে কিন্তু এত দেরি হতো না যে আপনাদের কর্মীরা যখন কারো কাছে, মহিলা কর্মীরা যখন কারো কাছে ভোট চাইতে যাচ্ছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। দ্যাটস দ্য ফ্যাক্ট, রাইট? জি, থ্যাংক ইউ। এটা শুনেন, এটা নিয়ে নকিব ভাই যেহেতু এটা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ, ওনারা ওনাদের কথা বলবেন বা অন্যরা ওনাদের কথা বলবেন, বাট দ্য হোল থিং আমার কাছে যেটা মনে হয়, এটা আমার মনে হয় যে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মহিলাদের এই যে আপনার সামনে আসা, এটা এর আগে এরকম ছিল না। বিশেষ করে ডাকসু ইলেকশনের সময় দেখা গেছে মেয়েদের বুটেই
এই ডাকসু সহ বিভিন্ন ইউনিভার্সিটি ইলেকশনে ছাত্রদের যে বিজয়, মানে জামাত সমর্থিত ছাত্র শিবিরের যে বিজয়, এর বিজয়ের পেছনে মহিলাদের সবচেয়ে বেশি ছিল। বাংলাদেশে অলমোস্ট 50%-এর বেশি হচ্ছে মেয়েদের ভোট। এখন এই ভোটকে ক্যাশ করার জন্য এখন এই যে মেয়েরাই সামনে, এই মেয়েদের যে বিতর্কের যে বিষয়টি, এটা কিন্তু নাথিং বাট ভোট, যে ভোট, এই মেয়েদের ভোটটাকে কে ক্যাশ করতে পারবেন। সো এই যেটা আমরা আলোচনা করছি, এটা আমার দিস ইজ অনলি যে ভোটের বাক্সকে বাড়ি করা, আর কিছু না। কি বলেন ইব্রাহিম ভাই? আপনার সাউন্ড মিউট করেন তাড়াতাড়ি। আপনি নিজেই বলেন বড় বড় কথা টেকনোলজির, আপনি নিজেরই টেকনোলজি ঠিক নাই। সাউন্ড আনমিউট করতে এতক্ষণ সময় লাগার তো কোনো কারণ নাই। কারণ আমারও বলতেছেন হ্যাঁ, আপনারা না, বলতেছি, আপনি শুনি না। তো মানে অনেক কিছু পেছনে এলো। টেলিভিশনকে বলছে। এখন তো আপনি প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি কি বলছি ছিল? যে বোধহয় মেয়েদের নিয়ে যে বিতর্ক হচ্ছে, এই বিতর্কের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেয়েদের বুট ক্যাশ করা। কারণ এইবার মেয়েদের বুটই মনে হচ্ছে যে এবার বাংলাদেশের পলিটিক্সের না, অবশ্যই অবশ্যই বাস্তবতা যেটা, হ্যাঁ আমি বুঝছি। বাস্তবতাটা হচ্ছে যে জামাতে ইসলামের আমাদের নারীদের মধ্যে অনেকদিন ধরে কাজ করতেছেন, এবং তাদের যে কাজ আমরা মানে নারীরা খুব সামনে আসুক, এটা আসুক, ধর্মীয় রক্ষণশীলতা এসব বিষয়ে তো মানে সমালোচনা আছেই, কিন্তু ব্যাপকভাবে তারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন ডোর টু ডোর, এবং এটা অন্যান্য দলের সেই অর্থে এত নারী কর্মী নাই। তো একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করেছে। আপনি জামাত ইসলামকে পছন্দ করেন আর না করেন, আমি জামাত ইসলামের রাজনীতি পছন্দ করি না, এটা প্রকাশ্য বক্তব্য জামাত ইসলামের নেতাদের সামনে। কিন্তু তাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতি বিভ্রান্তিকর রাজনীতি হলেও এটা অন্যান্য যে কোনো দলের চেয়ে বেশি, এবং তারা এই ফলটা এবার হাতে তোলার চেষ্টা করতেছেন। এবং অন্যান্য যারা, এখন আমি দেখতেছি আমার পক্ষে আমাদের কোনো নারী সেই অর্থে নারী কর্মী নাই। এখন আপনি লিপস্টিক লাগাই সুন্দর কথা বললা, সুন্দর আবৃত্তি করিয়া দুইজনে বক্তৃতা দিলেই তো লোকজন ভোট দেবে না। লোকজন ভোট দিয়ে এই একদম গ্রামে গঞ্জ থেকে শুরু করে ঘরে ডোরে নক করার জন্য। এটা জামাত ইসলাম যারা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের এখন পর্যন্ত সেই প্রস্তুতি নাই। তো এটা তো রাজনৈতিক ভাবে আমি যদি অন্য দল করি, এটা আমার জন্য গাত্রদাহের কারণ। এবং এদেরকে মোকাবিলা করার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিও তো আপনার নাই। আপনি, এবং এটা তাদের দরকারও নাই। সে কর্পোরেট জবের মধ্যেও সে নমিনেশন পাবে, সে রাজনীতিতে কাজ করার তো দরকার নাই। এবং জামাতে ইসলামের রাজনীতি এবং আগের সময় আমরা যারা বাম রাজনীতি করতাম, এটা একটা সিমিলারিটি আছে। এবং আমরা তো আমাদের এখন আর ঠিকানাও খুঁজে পাই না, এখন মাঠে ওনারাই কাজ করতেছে। এখন এই কাজের মধ্য দিয়ে দেশটাকে আবার সেই মধ্যযুগে নিয়ে যাবেন, আবার সেই প্রগতি বিরোধী জায়গায় নিয়ে যাবেন, এগুলো আমরা সমালোচনা করব। কিন্তু এই নির্বাচনে তো এইটা নাই। এখন বিএনপিতে গিয়ে নারীরা কি সুবিধা পাবে? আর মানে এই সুবিধাটাকে বিএনপি দেখাইতে পারতেছে? বিএনপি কি বাংলাদেশের নারীদের কাছে অতি নারী বান্ধব হিসেবে প্রমাণ করতে পারতেছে না। এটাই দিস ইজ দ্য প্রবলেম। এটা নিয়ে বিতর্ক হবে, এটা নিয়ে ঝামেলা হবে, এটা নিয়ে রাজনৈতিক নানান মানে তর্ক বিতর্ক এবং একটা প্রতিযোগিতাও হবে। এবং এই প্রতিযোগিতায় আপনি পছন্দ করেন আর না করেন, জামাতে গিয়ে আসে। সাহাব ভাই, আপনার কাছে যাই। এখন রাজনীতি শেষ, রাজনৈতিক আলোচনা শেষ। আমার শুনি সাহাব ভাই নানান সমস্যা আছে, ওনার দোকানের চতুর্দিকে পতিতারা ঘেরাও করে ফেলছে। সাহাব ভাই লোকজন ডাকাডাকি করতেছে, এটা শুনি আমরা। শোনেন আমার এই কমপ্লেন তো ইলেকশনের সময় কিন্তু তাদের ডিবেটে কিন্তু এটা কিন্তু আলোচনা হয়েছিল, মনে আছে এখানে, এবং বিভিন্ন নিউজে আপনার 10-10 বলেন, সিবিএস নিউজ করে, এটা কিন্তু একটা বিরাট একটা আলোচনা ছিল এই বিভিন্ন ডিবেটে। শুধু মেয়র সাহেব বলছিলেন না সাহাব ভাই, আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে টার্গেট করলো কেন আপনার ওই যে আপনি যেটা বললেন আমাকে, আগে যে- এটা হলো রুজভেল্ট অ্যাভিনিউ, তো একটা মাল্টি ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে বলা হয়। জি, আর এখানে যারা বিভিন্ন, এমনকি অকাশিওর, এটা তো হচ্ছে অকাশিওর অফিসের সামনেই, ইটস অনলি 100 মিটার্স, 100 ফিটও হবে না অকাশিওর অফিসে। তারপরে আপনার আর একজন যে স্টেট সিনেটর স্যান্টোস, তারপরে আপনাদের সিটি কাউন্সিলের শেখর সাহেব, তো এটা তো ওনার থেকে তো আরো কাছে, উনি তো কিছু করেন না, উনি খালি বড় বড় কথা বলে তা যাচ্ছেন, আপনার তাই না? দোকানের সামনে কারা আসে? এই সমস্ত দাঁড়াই আছে তো সব। দা- আপনি তো এখানে হাঁটতে পারবেন না, আপনি বাচ্চা নিয়ে তো হাঁটতে পারবেন না, এমনকি সকাল থেকে, নট অনলি অ্যাট নাইট। আপনি যদি ভোরবেলা থেকে আরম্ভ করে 24 আওয়ার্স সার্ভিস এখন। আচ্ছা,
বুঝছেন? তো এখন এটা তো আর আর মেয়র আপনি কি সাহেবকে আপনি কি ধন্যবাদ কখনো দেওয়া ডাকের উচিত, শিকার উনি হয়েছেন? পাবলিক সার্ভিস আপনাকে ডাক করতেছেন। দিছে কখনো? হ্যাঁ, আপনাকে ডাক দেয় কখনো? আমাকে ডাকে দেয় না, আমি আমি মাঝে মাঝে ছবি তুলতে গেলেই আবার ভিতরে ঢুকে যায়, মাঝে মাঝে ভয়ও লাগে আর কি। অনেক এইসব ছবি টবি কমপ্লেন এইসব ছবি টবি হ্যাঁ, এইসব ছবি টবি উঠাইতে যায় না সব ভাই, মানে কিন্তু তারা কর্মী এবং তাদের কর্মটা স্বীকৃত এখন নিউ ইয়র্ক সিটিতে। হ্যাঁ সেটা সুতরাং তো আপনি কিন্তু ছবিটা এটিতে আমার বাংলাদেশের আপনি ছবি টবি তুলে আপনারা খদ্দের মনে করতে পারে, কিন্তু আপনি যদি ওই তারপর রিপোর্টিং এগুলো কইরা লাভ নাই। না না না, এটাকে আমার মেনে নিয়ে শোনেন, আমার ছবি, আমার ক্যামেরা দুটো কিন্তু নিউ ইয়র্ক সিটি পুলিশই করতেছে, মনিটর আপনি করে ওই direct। আমার মনে হয় selfie যে উঠানোর মোহাম্মদ আলী চেষ্টা সাহেবকে আপনি ইনফর্ম করেন বাংলাদেশ সোসাইটির, যেহেতু পলিটিক্যাল লোকরা আমরা কাজ করতেছে না, সোসাইটির একটা দায়িত্ব আছে এই বিষয়ে, যে এই যে আপনাকে মহিলারা ডিস্টার্ব করতেছে, আপনি ঘর থেকে বেরোতে পারেন না, আপনাকে ডাক দেয়, এই 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 না না, আমাদের না, আমাদের সমস্ত নেতা, এই যন্ত্রণা থেকে উদ্ধারের ব্যাপারে এগুলো সোসাইটির এখন আমাদের দায়িত্ব যে আছে। নেতাগুলো আছেন, জ্যাকসনাইটে বিভিন্ন সমিতি আছেন, বড় বড় নেতা, মেয়রের সাথে ছবি তুলে বিভিন্ন জায়গা কমিউনিটি সার্ভিস দেখি, প্রত্যেক দিনই তাদের ছবি থাকে, তারা বিভিন্ন পার্টি করতেছে, আবার বলতেছে আমরা মানব কমিউনিটি সেবা করতেছি, কিন্তু ওনারা তো দেখি শুধু ফেসবুকে অথবা পার্টি করেই যান। এই জেবিবি এর যত সমস্ত প্রেসিডেন্ট, তো আমি দেখি কয়েকজন আছে লাইফ লং প্রেসিডেন্ট, 10 বছর, 5 বছর না 10 বছর ধরে প্রেসিডেন্ট উনি। আবার এদিকে বাংলাদেশেও পলিটিক্স করেন, সব কিছুই উনি করেন। জি এমন কোনো অর্গানাইজেশন আছেন না উনি জড়িত, কিন্তু উনি কি কাজ করেন সেটা দিয়ে আমি বুঝলাম না, পার্টি ছাড়া। থ্যাংক ইউ আর সো একটা মাচ। যেটা আমাদের এই মোহাম্মদ আলী ভাই, ঠান্ডার আপনারা কি ভিতরে কোনো আমরা হেল্প খুবই করতে পারেন খুবই আমাদের অসহায় সবাইকে? অবস্থা, আমরা আশা করি সবাই এখনো ভ্যাকসিন নেবেন, ই করবেন, নিজেকে সাথী থাকবেন, অর্থাৎ যে ঠান্ডা পড়তেছে এবং অনেকের প্রচন্ড ঘরে ঠান্ডা, কিন্তু পানি ফ্রোজেন হয়ে যাচ্ছে, অনেকের যদি ঠিকমতো যদি হিট না দেন, আপনার বেসমেন্টে যদি হিট না থাকে, দেখবেন অনেকের কিন্তু বাথরুমের পানি, গরম পানি আসতেছে না, এটার দিকে আপনাদের অনেকে কিন্তু খেয়াল রাখা উচিত। এবং ওই যে আমাদের প্রফেসর সাহেব যে নর্থ ক্যারোলিনাতে আমি ছিলাম অনেক আগে, 45 ইয়ার্স আগে প্রথম ওখানে ছিলাম কিছুদিন, ওখানেও হঠাৎ একদিন দেখি স্নো পড়ছে, ওখানে স্নো পড়তো না, এখন ওখানে স্নো পড়তেছেন, তাই না প্রফেসর সাহেব, রকিব ভাই? নকিব সাহেব নাই এখন, উনি চলে গেছেন। হ্যাঁ। জি তো ওখানে এখন স্নো পড়া আরম্ভ হয়ে গেছে জি। পুরো আমেরিকাতে এখন। কনস্টিটিউশনের ব্যাপারে উনি যে কোশ্চেন করেছে এগুলা কিন্তু শুধু ওনার এরিয়া না, অনেক জায়গাতে আছে। ইভেন কি সাউথ জামাইকায় সাবটিন বুলভার্ড এইসব এরিয়াতে কিন্তু খুবই বিরাজমান। আগে আপনার সকাল থেকে রাত পর্যন্ত হইতো, বাট আমি কমিউনিটি বোর্ডে যাওয়ার পরে কমিউনিটি বোর্ডের চেয়ারম্যানকে আমি 2 দিন এখানে নিয়ে আসছি এবং তাকে সরজমিনে এই বিষয়গুলি দেখানো হয়েছে, গার্বেজ থেকে ধরে এবং অন্যান্য বিষয় যেগুলো একটু নীরব এরিয়া, জি তখন তারা এখানে এই আমরা একটু 1 মিনিট, আমরা একটু একটা জরুরি খবর জেনে নিই একটু। আমাদের আরিফ আছেন। আরিফ, আপনার কাছে একটু জানি তো, 1 মিনিট মোহাম্মদ আলী ভাই, যে এই যে আইসের নামে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে এবং আইস পরিচয়ে অনেককে প্রতারণা করা হচ্ছে, তার পকেট হাতিয়ে নেওয়া হচ্ছে, দেয়ার ইজ এ নিউজ কেম, একটু সতর্কতা দরকার, একটু বলে দেবেন এটা? আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে মঙ্গলবার নিউ জার্সির অ্যাথেন্স কাউন্ট্রির নিউইয়র্ক পুলিশ হুলি গার্সিয়া নামে একজন ব্যক্তিকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং তার অপরাধ হচ্ছে সে আইস এজেন্ট সেজে 2টি অপরাধের ঘটনা ঘটিয়েছে। আমি 1 মিনিটের মতো কথা শেষ করব, দীর্ঘায়িত আলোচনা হয়েছে এরই মধ্যে। আমাদের বাংলাদেশি কমিউনিটি যেন সচেতন হয় এবং পাশাপাশি বিভিন্ন মানুষ যেন সচেতন হয়, যার জন্য এই মেসেজটা দেওয়া যে হুলি গার্সিয়ার প্রথম অপরাধ হচ্ছে যে সে নিউ ইয়র্ক পুলিশের নর্থ 8 স্ট্রিটে মূলত সে আইএসের জ্যাকেট পরা ছিল এবং এখানে আইএসের সিল পরা ছিল। প্রথমে যে ব্যক্তির কাছে গিয়ে তাকে ভয় দেখানো হয় যে আমি আইএস এজেন্ট এবং $500 ছিনিয়ে নেওয়া হয় এবং এই ঘটনার 48 ঘন্টার মধ্যে সে বার্কলে এভিনিউ, অর্থাৎ নিউ জার্সির বার্কলে এভিনিউ যেটা অ্যাথেন্স কাউন্ট্রির মধ্যে পড়ে, সেখানেও সে আরেক ব্যক্তির কাছ থেকে $300 ছিনিয়ে নেয় এবং আইস পরিচয় দিয়ে, এবং তার কাছ থেকে ডেবিট কার্ড এবং লাইসেন্সটুকু, ড্রাইভিং লাইসেন্সটুকু ছিনিয়ে নেয়।
তো বেসিক্যালি মঙ্গলবার, আচ্ছা গেল মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশ, যেটা ম্যানহাটন থেকে, আমি আবার বলছি নিউ ইয়র্ক নিউ জার্সি, যেটা 8 থেকে 10 মাইলের মধ্যে পড়ে, মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশ সে ব্যক্তিকে অ্যারেস্ট করেছে এবং সে বলেছে সে শুধু একা না, আরো অনেকজন ব্যক্তি আছে যারা এই ঘটনার সাথে জড়িত, নিজেদেরকে আইস পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করছে এবং ছিনতাই করছে। তো এরই মধ্যে সে গ্রেফতার হয়ে আছে এবং পুলিশ অধিকতর তদন্ত করছে যে আর কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটছে। এই সংবাদটি মূলত খুবই সেন্সিটিভ এবং আমাদের বাংলাদেশী যারা ভাই বোনরা বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন তারা অবশ্যই সচেতন থাকবেন। এবং পুলিশ, নিউ ইয়র্ক পুলিশ যেটা স্পষ্টভাবে বলেছে, কোনো ব্যক্তি যদি নিজেকে আইস পরিচয় দিয়ে আপনাদের কাছাকাছি আসে অবশ্যই তার আইডেন্টিটি কার্ডটা চেক করবেন এবং কোন রকম সন্দেহ হলে অবশ্যই ফোন করবেন। সবাই ইমার্জেন্সি ফোন নাম্বার সবার কাছে দেওয়া আছে, কারণ এই ধরনের ঘটনা অপরাধমূলক ঘটতেছে, এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি মোহাম্মদ আলী, এখন আপনার কাছে যাই। জি, যেটা হ্যাঁ, আমি বলছিলেন। শেষ করতে চাই। তো আমি কমিটি বোর্ডের চেয়ারম্যানকে করলাম, নোটিশ করলাম এবং তাকে সরজমিনে দেখানোর পরে পুলিশ রেড করে। পরের দিন খুব সম্ভবত রাত রেড করার পরে ওখানে আমি লক্ষ্য করলাম যে এখন অনেক কম। এখানে আমি ওই এরিয়াতে এখন যাচ্ছি ব্যাক করতে করতে, আমি দেখতে পাই রাত্রে 1টা 2টা 3টা বাজে আমি অনেক সময় বাসায় যাই, এখন খুবই কমে গেছে। ওখানে যেখানে খুবই বেশি ছিল সেখানে কমেছে। তো আমি অনুরোধ করব ভাইকে, আপনার এখানে প্রথমত 911 দরকার নাই, 311 এ নোটিশ করেন, কল করেন, অ্যাটলিস্ট 5টা ডিফারেন্স ফোন নাম্বার থেকে অ্যাটলিস্ট এই ধরনের অভিযোগটা করেন। প্লাস আপনি কমিউনিটি বোর্ডে যারা আছে, খুব সম্ভবত আপনার এই এরিয়া কমিউনিটি বোর্ড 3 তে, সেখানে আব্দুর রহিম হাওলাদার আছে, মুকিত চৌধুরী আছে, ফাহাদ সুলেমান আছে, এই 3 জনকে আপনারা ফোন করেন, ফোন করে বলেন কমিউনিটি বোর্ডে তাদেরকে যেন এই পাবলিক সেফটি ইয়েতে পুলিশকে ইনফর্ম করে, এবং এটা কাজে হবে। আপনি দেখবেন অনেক কমে যাবে। এবং বিজনেস প্রতিষ্ঠান থেকে কল করেন। আমার এই সাজেশনটা একটু অ্যাপ্লাই করে দেখেন, তারপরে আপনি বললেন যে না শোনেন, এটা বহুত বহুত করা হয়েছে, কমপক্ষে 100টা কমপ্লেন আছে আমার, বুঝছেন? এবং পুলিশ সামনে দাঁড়ায় থাকে কমিউনিটি বোর্ডে গেছেন? এবং ওইখানে সামনেই কিন্তু পুলিশ আছে, 73rd স্ট্রিটের না, না, পুলিশ কিছু সাবওয়ের করবে না। পাশেই কমিউনিটি বোর্ড থেকে পুলিশ আসতো। কিন্তু ওইখানে 24 আওয়ার্স টহল দিচ্ছেন এবং পুলিশ এসে কিছু করে না। সাহাব ভাই আপনাকে এখন সাহাব ভাই, সরি আমি বহুত সাহাব ভাই, complain না, করছি, আমাদের পুলিশ- শেষ করতে হবে। পুলিশের আমাদের দায়িত্ব- আলোচনা আর 1 মিনিট 1.5 মিনিটের শোনেন, মধ্যে শেষ করতে হবে। পুলিশকে One হাতে and a half নাতে minute. দেখাইছি, দেখো হোয়াট দে আর ডুইং ইট। সাহাব ভাই আমাদের মোহাম্মদ আলী ভাই যে কথাটা বলছে ওটাকে আপনি আবার ক্লিয়ার করে বলি। আপনি একা না, আপনার আরো আশেপাশে যে দোকানদার আছেন ওনাদেরকে দিয়ে ফোন করাবেন। আর পুলিশকে আপনি 1000 বার দেখালেও আপনার লাভ হবে না, এটা কিছু হবে না। সিটির লিস্টিং এ যেতে হবে। ওই যত মানুষ কল করবে ওটাকে ওরা ওইভাবে সিস্টেম ওটাকে রেকগনাইজ করে, শোনেন, ওইভাবে কমিউনিটি তারা বোর্ডকে পুলিশকে আমি order করে। জানাইছি, কমিউনিটি বোর্ডকে আমি জানাইছি, ইমেল আপনি করছি। একা জানালে হবে না, আপনার আরো যে এই সমস্ত নেইবাররা আছে, আর আপনি নিজের ফোন নাম্বার থেকে না, আপনার ফোন নাম্বার থেকে আপনি যতবার কল দিবেন ওটাকে ডিফারেন্ট নাম্বার কাউন্ট করবে না। ওই যে আরো যারা আপনার নেইবার দোকানদার আছে ভিন্ন ভিন্ন ফোন নাম্বার থেকে আপনি যখন ওইগুলিকে ওরা সেপারেটলি কাউন্ট করবে, আর ওইটাকে তখন ওরা ফোর্সফুলি ওইখানে অ্যাকশন নিবে। ওইটা হলো এনওয়াইপিডির রুলস। আমরা তো ওই মোহাম্মদ আলী ভাই যে কথাটা বললেন ওটা কিন্তু আমরা এনওয়াইপিডির মিটিং থেকে সেটা জেনে আসছি। আমাদের কমিউনিটি বোর্ডে এসে ওরা যখন বলে যে তোমাদের যখন এরকম যে কোনো সমস্যা দেখা দিবে সেটার জন্য তোমরা অবশ্যই বিভিন্ন ভাবে ফোন করা বা বিভিন্ন পার্সনের মাধ্যমে, সো দেন ইউ উইল গেট থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় বুঝতে পেরেছেন উনি। সো আপনার নেইবারে যারা অন্য দোকানদার আছে তাদের সবাইকে নিয়ে আপনারা শোনেন, বিভিন্ন আমার দোকান থেকে আপনি ফোন নেইবারের করাবেন, তাহলে দোকানগুলোর আপনার ভিতরে তো এগুলো হচ্ছে। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মোহাম্মদ আলী ভাই। সো অ্যাজ ইউ 1 মিনিটে আমি একটু শেষ করতে চাই তাহের ভাই। জি, এই নারীদের নিয়ে এত কথা হলো, আমাদের ডিস্ট্রিক্ট 36-এ কিন্তু 3 জনই নারী আছেন, আর তার মধ্যে একজন নারী কিন্তু উনি ডোরে ডোরে যাচ্ছেন, ওনার কোনো আক্রমণে হচ্ছে না, উনি ভালোভাবে চলতে পারবেন। এই সবাই 3 জনই যাচ্ছেন, কিন্তু আমাদের বাঙালি একজন আছেন। তো আপনারা যে এখানে যদি আমাদের বাঙালি ভাই বোনেরা আমাদের এই নারী নেত্রীকে, আমাদের ম্যারি জুবাইদাকে যদি আগামী মঙ্গলবারে একটু ওখানে সবাই সজাগ হয়ে যদি তাকে নির্বাচিত করতে পারি, ওইটার আমাদের আহ্বান আরেকবার জানালাম। ধন্যবাদ। কিন্তু আমি Thank you শোনেন, so আমি much. জোবেদার কথা বলতে, আমি যাদের সাথে কথা বলছি, আমি ভোট দিতে পারবো না এখানে, কিন্তু তারা কিন্তু অনেকেই তাকে স্প্যানিশ বলেন অন্য যারা তারা যারা ওই সমস্ত ডিবেটগুলো দেখছে, তারা কিন্তু
তাকেই বলছে সেই একমাত্র যোগ্য এবং কথা বলতে পারে। অন্য যাকে আমাদের ডিএসএ রিপ্রেজেন্টেটিভ, ডিএসএ সাপোর্ট করতেছে, তার সম্বন্ধে কিন্তু অনেকে কিছুই জানে না। অনেকে মনে করে সে কিন্তু একটা গার্বেজ, এইভাবে আমাকে বলছে। জি জি, সেটা ঠিক আছে। থ্যাংক ইউ সো কিন্তু মাচ। আপনি না থাকলেও আমাদের সাহাব ভাই, আপনি না থাকলেও আপনার কিন্তু অ্যাস্টোরিয়ার 2টা ফার্মেসি ছিল, আপনার ওই লোকেরা সবাইকে চিনে। তো আপনার লোক দিয়ে যদি ওনাদেরকে একটু ফোন করে যদি বলানো হয়, ওইটা উনি কিন্তু তো অনেক দরকার। উনার এখানে যারা আসে, উনি যে কমেন্টটা করেছে এটা উনার দোকানে যারা আসে অ্যাস্টোরিয়াতে ওরাই কমেন্টগুলো করে, এটা উনি বলছেন এখন। জি জি জি, না সেটা ঠিক আছে। না না না, উনি কিভাবে, উনি তো বললেন এটা যে উনি ভোট বাঙালি দিতে না, পারবেন না। এগুলা কিন্তু বাঙালি কমেন্ট না, এগুলো হলো ওইখানকার যারা স্প্যানিশ নেতা অথবা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, ওই যে আপনি ডাচ কিল বলেন, ডাচ কিলের সাথে যারা জড়িত তারাই বলছে, বুঝছেন? না, এটা একেবারে 100% ট্রু। যে কথাগুলো আপনি বললেন, ওই ডায়ানাকে এখানে কেউই চিনে না, কিন্তু ওই ছিলও না সে এখানে। কিন্তু আপনাকে আমি যেটা বলতেছি যে আপনার দোকানে তো যে অনেক স্প্যানিশ বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদেরকে যদি আপনারা একটু বলেন, একটু যদি মঙ্গলবারের ভোটটা আপনার যে স্টাফ আছে, আপনার 2টা ফার্মেসিতেই কিন্তু ছিল, এখন ওই যে আমাদের 30 ইউনিটটা উঠে গেছে আমি জানি, তো আপনার 36 এরটা এখনো আছে। তো ওনারা যদি ওই কাস্টমারকেও বলে যে এরকম আমাদেরই একজন আপা দাঁড়াচ্ছে, আমাদের একজন বোন দাঁড়াচ্ছে, তাহলে দেন ইটস হেল্প, দ্যাটস হেল্প। আমি আমার এমপ্লয়িরা করতেছে, যারা আসে এখানে, যারা আমাদের নন বেঙ্গলি যারা আছে আমাদের কাস্টমার, তাদের সাথে আমি আলোচনা করি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অভিমতটা 10:30 কি। হয়ে গেছে, আর সময় দেওয়া যাবে না। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমিন মেহেদি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মোহাম্মদ আলী অ্যান্ড আরিফুর রহমান। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা জানেন, যেটা একটু আগে আলোচনা হলো, যে আগামী পরশুদিন মঙ্গলবার ভোটিং হবে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি, যারা লং আইল্যান্ড সিটি অ্যাস্টোরিয়ার ভোট। এখানে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশি একমাত্র ক্যান্ডিডেট হচ্ছেন মেরি জুবাইদা। তারা বলছেন যে আপনারা যদি তাকে ভোট দেন, তাহলে বাংলাদেশি কমিউনিটি কুড মেক দি হিস্ট্রি অ্যান্ড ইউ কুড বি পার্ট অফ দ্য হিস্ট্রি। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।